সুজলদার সঙ্গে আমি কোনোদিন কোনো অভিযানে যাইনি, সুজলদার সাথেও আমি কোনো অভিযানে যাইনি, কিন্তু সুজলদা আমার কাছে অত্যন্ত কাছের মানুষ ছিল। সুজলদা একদিন হঠাৎ আমায়, আমরা এই আমাদের স্বপনদারা জানেন, যারা হিমালয়ান অ্যাসোসিয়েশন থেকে শুরু করে তারা একটু প্যালা টাইপের হয়, অর্থাৎ তারা কারোর সাথে নিজেদেরকে একটুখানি প্রথমে একটু অভিজাত মনে করে। আজকে হিমালয়ান অ্যাসোসিয়েশনের কি অবস্থা সেটা আমি এই প্রশ্নে আনছি না, কিন্তু তখন একমাত্র সুজলদা ছাড়া বাইরের লোকের সাথে আমার তেমন কোনো আলাপ ছিল না। সুজলদা আমাকে বলছেন যে না, তুই এবার শুশুনিয়াতে যাবি, তুই নাকি ক্লাইম্ব করিস, এইড ক্লাইম্বিং, অর্থাৎ ফ্রি ক্লাইম্বিং না, মানে সাজ সরঞ্জাম নিয়ে গিয়ে তখন আমি এসব করতাম। তো তুই একটু অমিয়দাকে একটু এইড ক্লাইম্বিংটা যদি দেখাস ভালো। আসলে অমিয়দা সম্বন্ধে অনেকে অনেক কিছু বললো, কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে স্টাইল ইজ দ্য ম্যান, স্টাইল ইজ দ্য ম্যান। এই স্বপনদা বললেন, স্বপনদা কি তার স্টাইলের বাইরে? স্বপন তো একটু ট্যালা আছে আমাদের মধ্যে, আমরা সবাই তাই। অমিয়দা তাঁর চিন্তা ভাবনা একটু চড়া মাত্রায় বানাচ্ছেন, ওই যে কি ইমানদা বললেন না, কড়া যান, উনি সত্যি তাই ছিলেন। কারো যুক্তি কারো কথা তিনি নিতেন, কিন্তু একদম 100% খাঁটি মানুষ ছিলেন। এই যে প্রদীপ বলে গেল, একটা অভিযানের বিবরণ দিয়ে গেল, তাতে কিন্তু তার সম্বন্ধে প্রচুর ভাবে আমরা বুঝতে পারি কি ধরনের মানুষ ছিল। আমি এবার অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমি তো অভিযানে ছিলাম না, তো সুজলদার কথা আমার কাছে বেশ লাগছে, তুই কিন্তু বেশি বাহাদুরি করবি না। আমি ক্লাইম্বিং আবার বাহাদুরি করার তো কোনো জায়গা নেই না, শুনি তোরা ঝোলাঝুলি কি করিস, ঠিক আছে তুমি যদি বলো তোমার সঙ্গে গিয়ে আমি একটু ক্লাইম্ব করবো। আর খুব সম্ভবত এখানে যারা আছেন তার মধ্যে রবীন্দ্র ব্যানার্জি সেখানে ছিলেন কিনা আমার মনে নেই, থাকতো। তো বলো সেটা 75-76 কোনো একটা সময় আমরা সবাই হই হই করে বেশ কয়েকজন মানুষ, খুব সুদর্শন মাহাতো কি বললেন, সাধু হয়ে গেছে, আমরা গেলাম। প্রথম দিনই এই যে আমাকে কল্লোল বলছিল যে উনি খুব ছোটা লোকজন, আমি প্রথমেই আমার সাথে খুব বিরোধ, তুমি শোনো অমিয়দা, রক ক্লাইম্বিং বা এইসব করার জন্য ছোটার উপর প্রয়োজন। কেন ভাই তুমি এইসব কথা বলছো কেন? আমি ওনার সাথে আমি প্রথমেই বুঝেছিলাম ওনার সাথে কোনো সরাসরি কোনো আলোচনা করে। আমি দাদা খুব ক্লান্ত গেলে কিন্তু ক্লাইম্ব করা যাবে, ঝুলে থাকতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা। আমি একটা গল্প গুজব করে আছে, ঠিক আছে। সেদিন কিছু হলো না, আমরা ক্লাইম্ব করতে গেলাম। যারা শুশুনিয়া গিয়েছেন, আমার মনে হয় এখানে অনেকেই গিয়েছেন, চিমনির বাঁ পাশে একটা জায়গা, সেটা তখন আমরা ফুল করে উঠতে পারিনি, করছিলাম 2-1 পিটেল লাগানো ছিল। I picked up a new route, small but quite adventure. তো এই সুজলদা অমিয়দা তারা কিন্তু আমি অবাক হয়ে দেখলাম, এত বড় একজন ইনস্ট্রাক্টর, যারা পশ্চিমবঙ্গে নমস্য মানুষ, কোনো সন্দেহ নেই, সে কিরকম, তার মানসিকতা কিরকম, তিনি কি করেন, এসব বাদ দিয়েও যতক্ষণ ক্লাইন্টটা হয়েছিল রাফলি অ্যারাউন্ড 2 hours, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছিলেন। এবং এটিয়ে মানে ওই রাগের উপরে ঝোলা, সেখান থেকে আরেকটা জায়গাতে আসা, এবং পরবর্তীকালেও প্রত্যেক জিনিসেরই একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা একটা বয়ান আছে, আলাদা একটা ভাবনা আছে, আলাদা একটা সূত্র আছে, সেই ধরে এগোতে। এই প্রথম অমিয়দার মনে হলো একটা 3-6টা মানুষ তার একটু বেশি বিশেষ একটা ব্যাপার হতেই পারে, তো সে আমাকে যখন বললো, ভাই
তুমি এইসব কার কাছে না, আমার অ্যাসোসিয়েশনের অনেক ছেলে আছে যারা এরকম করতে পারে। তো তারপর থেকে আমি শুনেছি তিনি ওইটা দেখার পর তিনি দড়ি দিয়ে এই ছোলা, আসলে সমস্যা ছিল কি, সুজল দা ওয়াজ এ ভেরি গুড রক ইনস্ট্রাক্টর, বাট হি ওয়াজন্ট এ গুড রক ক্লাইম্বিং ইজ এ সেন্স অফ ব্যালেন্স, ইউ অ্যাকোয়ার সাম বিট অফ ব্যালেন্স, একটুখানি চিপচিপে শরীর হবে এবং তুমি তোমার ব্যালেন্সটা শরীরটাকে ওপরে তুলতে পারো। প্রবলেম উইথ অমিয়দা, তিনি তার শরীরকে তুলতে পারেন, যার জন্য কোনোদিন এড ক্লাইম্বিং তিনি করেন, কিন্তু তিনি অন্য কারো ক্লাইম্ব দেখে উচ্ছ্বসিত শুধু হতেন না, অত্যন্ত মানে আনন্দ পেয়ে তাকে খুব প্রশংসা করিয়ে। যাই হোক, এই তো হলো। এছাড়া আমি আরেকটি কথা অমিয়দা সম্বন্ধে বলে আমার বক্তব্য শেষ করবো। প্রায়শই তখন তো ফোন কারো কাছে খুব বেশি একটা থাকতো না, হয় অফিসের ফোন, এর ফোন। তিনি সুনীতার কাছে গিয়ে আমার কিঞ্চিত পরিমাণ প্রশংসা করেছেন। আমি আশ্চর্য, তখন তিনি 14টা এক্সপিডিশন করে 10টা অভিযান, 10টা পিক ক্লাইম্ব করবেন। সেই সময় আমার অনুমান বাঙালিদের মধ্যে কেউ 10টা শৃঙ্গে আরোহণ করে, করতেও পারে, আমি জানি না, কিন্তু আমার মনে হয় সবাই তাকে এক ডাক নামে চিহ্নিত। আমি আরেকটা কথা বলি যে কিছু কিছু জিনিস বোধ হয় পরবর্তীকালে আলাপ আলোচনায় আমি তার মধ্যে পরিবর্তন আনতে পেরেছিলাম কিছু কিছু জায়গায়, আর এগুলো আসে তার এমন লোকের কাছ থেকে ভালোবাসার জায়গাটা তৈরি হয়, সম্মানের জায়গাটা তৈরি হয়। তা যদি না হতো তাহলে প্রদীপ ওই প্রদীপের এই অভিযান সম্বন্ধে অবশ্য একটা কথা আছে IMF-এ, সেটা আমি এখানে বলবো না, কিন্তু যে ধরনের অভিযান তারা করেছিল এইসব ক্লাইম্বিং কিন্তু গোয়ার তুমি ছাড়া হয়। যখন তুমি ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক এ ব্যারিয়ার, ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি রুড অ্যান্ড টাফ টেম্পার। তবে এতৎ সত্ত্বেও আমি বলতে বাধ্য যে ওই অভিযানে অমিয়দা যে কাণ্ড করেছিল সেটা না করলেই পরিমিতি বলতে সবাই সমান থাকে না। পর্বতারোহণ কোনো একটা নির্দিষ্ট ব্যাখ্যায়, নির্দিষ্ট বয়ানে বেঁধে রাখার জিনিস নয়। ইফ ইউ ওয়ান্ট টু ক্লাইম্ব, ইট ইজ দ্য মেক অর ব্রেক। কখনো কেউ ফিরে আসে টু টেল দেয়ার স্টোরি, মোস্টলি ডোন্ট কাম ব্যাক। ইউ ডোন্ট কাম ব্যাক, আমার মনে আছে এই প্রশ্নে একটা বড় অভিযানের কথা বলি, যে যখন চানাভাঙা স্ট্রেট ক্লাইম্বিং এ, আমি ফেসটা এখন মনে নেই, সেইটার ছবিটা নিয়ে গিয়ে ডন হুইল্যান্ডসের কাছে জো টাস্কার, পিটার বোরবেন গিয়ে দেখানো ছবিটা, পেটে it doesn't look like marriage man route, you wanna come back, don't you? হ্যাঁ, আমরা ফিরে আসি। সি, তুমি বলো এটা ক্লাইম্ব করা যাবে কি, এটা আমি কি ক্লাইম্ব করতে পারি, should I take this route? বলছে 8 ঘন্টা পরে বলে ইয়ার ইট উড গো। আমার তখন অন্নপূর্ণা সাউথ ফেসের কথা মনে পড়লো, যেখানে ওই পেট মোটা বিয়ের খাওয়া লোক তাকে ক্রিস বনিংটনের সঙ্গে দিন সবাই হাসাহাসি করে, বিশেষ করে টম ফ্রস্ট, যে আমেরিকান বিখ্যাত রক ক্লাইম্বার, যাকে নিয়েছিল। এই লোকটা, সেই যারাই তার বই পড়বেন দেখবেন এটা আমার কথা না, যে সেই লোকটাকে সে নিয়ে গেছে। তার মধ্যে তো রক ক্লাইম্বার কেউ ছিল না। জো ব্রাউন, ডন হুইল্যান্ড, হাউস হোল্ড নেম ছিল সারা পৃথিবীতে। রিনোভেশনটা তখন কোথায়? যাই হোক, তখন তিনি গাছের ধরে বসে ঘাস চিবোতে চিবোতে ক্রিস বনিংটন তার প্রতি বলছে, ডন, ডিড গো? এসেই বলছে। After 2 hours he said, yeah, Chris, I believe it will go. তখন সে বলছে the expedition is on. এই প্রসঙ্গটা আনার কারণ শুধু একটাই, অমিয় মুখার্জি
ওয়াজ সাম কাইন্ড অফ ফিট। এরা যখন মনে হয় আমি এটা করবো, এটা সব করবে যে কোনো মূল্যে, পাতাটাই যা বা চাই। তবুও আমার কাছে শ্রদ্ধার পাত্র। পরিচয় হয় 70 দশকের মাঝামাঝি সময় থেকে। তারপরে বহু বছর আমি অমিয়দার সঙ্গে শুশুনিয়াতে, কয়েকবার জয়চন্ডীতেও আমি গিয়েছি। বেশি সময় শুশুনিয়াতে অমিয়দা থাকতেন এবং অমিয়দার শুশুনিয়াতে থাকার জায়গা ছিল তখন আউট হাউস, এখন যেটা আপনারা দেখছেন তার চারদিকে বারান্দা ছিল। সেই বারান্দার পেছন দিকটাতে অমিয়দা থাকতেন। এবং অমিয়দার কথা বলতে গেলে সভাপতি সুজলদার কথা মনে পড়ে, সুজল মুখার্জি। তো আমি দুটো ঘটনার কথা বলবো। একবার একটা কোর্স চলছে, তো পেছনের বারান্দাতে অমিয়দা, তারপরে সুজলদা, তারপরে আমি শুয়ে আছি এবং রাত্রিবেলা খুব কমই ঘুম হতো আমাদের। তো সুজলদা, অমিয়দা বারবার ডাকছে সুজলদাকে, বলছে সুজলদা কটা বাজে। সুজলদা দেখলাম বাঁ হাতটা খালি বাড়িয়ে দিচ্ছে, আমি শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি, আবার হাতটা ঢুকিয়ে দিচ্ছে। আরো কিছুক্ষণ পরে আবার বলছে সুজলদা কটা বাজে, আবার সুজলদা হাতটা বাড়িয়ে। এরকম ভাবে রাত্রিবেলা 5-6 বার ঘটনাটা ঘটেছে। সকালবেলা সবাই যখন উঠে পড়লো, আমি সুজলদাকে বললাম, সুজলদা অমিয়দার জন্য তো আপনার ঘুমটাই হলো না। বললো কেন? আমরা যেহেতু অমিয়দা তো আপনাকে 5-6 বার এরকম ডেকেছি কটা বাজে বলার জন্য। আমার চোখ তো বন্ধ ছিল, শুধু হাতটা বাড়িয়ে দিচ্ছে আবার ঘুরিয়ে দিচ্ছে। সেকেন্ড আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অমিয়দা খুব ভালো রান্না করে এবং আমার সৌভাগ্য হয়েছিল অমিয়দার কাছ থেকে রান্না শেখা। একবার একটা কোর্সে বড়াখানের দিন, ওখান থেকে লোকাল কুকি ছিল আর কি, তো সে অসুস্থ হয়ে, তো আমি অমিয়দাকে বললাম যে অমিয়দা বড়াখানার কি হবে? বলে কোনো ব্যাপার না, তুই আমার সঙ্গে থাকবি, তো তুইও শিখে নিবি আমি কি করে করব। মাংস ফ্রাইড রাইস যা হয় সেটা হয়েছিল এবং আমি অমিয়দার মধ্যে ক্লাইম্বিং এর কথা তো সবাই বলেছেন, তো এই দুটো ব্যাপার আমি দেখেছিলাম যে উনি যখন কোর্স চলত সারা রাত ঘুমোতেন না, কিন্তু সারাদিন কাজ করতেন। ওনার সঙ্গে আমার একটা দুটো ট্রেক করার সুযোগ হয়েছিল। তার মধ্যে একটা উত্তরবঙ্গে কথা আমি বলি, তখন ওনার পাতাটাও গেছে, তবু উনি ট্রেক করবে বলে গেছেন। তো সেই ট্রেকটার সঙ্গে অমিয়দার সঙ্গে আমি ছিলাম। তো আমরা লাভা বলে একটা জায়গায় যাই, লাভা থেকে লোলেগাঁও যাচ্ছিলাম, অনেকটাই পথ, প্রায় 20 কিলোমিটার। তো আমাদের সঙ্গে একটা জিপ ছিল, সেই জিপটাতে মালপত্র যেতে পারে। তো লোলেগাঁও লাভা থেকে 10 কিলোমিটার গিয়ে একটা হল্ট ছিল, লাঞ্চ হল্ট, তারপরে আবার লোলেগাঁও পৌঁছানো। মাঝে মাঝে অমিয়দা খুব স্লো হাঁটতেন পায়ের কারণে, তবু তো হাঁটতেন এবং উনি কিন্তু একটা ন্যাপস্যাক ক্যারি করেন। এবার 5 কিলোমিটার যাওয়ার পরে আমি অমিয়দাকে বললাম, জিপটা তখন আবার এসে গেছে, আমি অমিয়দাকে বললাম যে অমিয়দা আপনি জিপে উঠে পড়ুন। বলে তোর দরকার হলে তুই উঠ, আমি উঠব। তো যাই হোক আমরা একসঙ্গে পৌঁছলাম। তো পৌঁছে গিয়ে ন্যাচারালি আমি একটু অন্যভাবে ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে আমি অমিয়দাকে খুঁজে পাচ্ছি না। তো লাভার যে মেইন ফরেস্ট বাংলোটা ছিল
তাতে বসার ঘরটাতে অনেকগুলো সোফা ছিল। তো অমিয়দাকে চা দেবো বলে আমি খুঁজে বেড়াচ্ছি, তো পাচ্ছি না কোথাও। তো অমিয়দা তার ঘুরে বেড়াবেন না, আকাশটা বাইরে মেঘলা। আমি তখন ওই ড্রয়িং রুমে চেঁচামেচি শুরু করেছি, অমিয়দা অমিয়দা বলে ডাকছি। হঠাৎ একটা সোফার আড়াল থেকে বললো, আমি এখানে। আমি গিয়ে দেখি কার্পেটে তলায়, কার্পেটের উপরে ম্যাট্রেস পেতে একেবারে বিছনা টিছনা বানিয়ে অমিয়দা বসে আছে। কিন্তু অমিয়দার শোয়ার কথা হচ্ছে বাংলোর ঘরে খাটে। আমি বললাম এখানে কেন? বলছে এটাই আমার জায়গা। তারপরে আমি বললাম তাহলে একটু চা খান। বলে নিয়ে এসছিস? বললাম হ্যাঁ। দেখ, উনি যেটা বার করলেন সেটা কিন্তু মাং, একটা নারকেলের মালা, ওপরটা এরকম ভাবে কাটা। একটা নারকেল যদি সোজা হয় আমরা এরকম ভাবে কাটি, তো অর্ধেক অর্ধেক না, এরকম ভাবে কাটি। তাহলে এটা কি? এটাই আমার মা। একদম ছোটবেলার ব্যাপার, খুব ছোট। আমরা দুই ভাই, আমরা একটা যৌথ পরিবারে থাকতাম। তো একটা ছুটির দিনে সিঁড়ি দিয়ে একটা অদ্ভুত পাখির আওয়াজ করে একটা মানুষ উঠে আসতো, শীষ দিতেন এমন ভাবে, একটা অদ্ভুত শীষ দিতে দিতে একটি লোক উঠে আসতো। তো সেটা আমার একটা অদ্ভুত লাগতো। তারপর যখন লোকটাকে দেখতাম আমার ব্যাপারটা বুঝতে পারতাম না, কি হলো, শীষটাকে এখানে থেকে এলো নাকি শীষ, ব্যাপারটাই তো বুঝতাম না। পরে একটু বড় হয়ে বুঝলাম যে হ্যাঁ, এই লোকটাই, এই বিরাট 6 ফুট লম্বা চওড়া শক্তিশালী লোকটাই পাখির মতো শীষ দিতে দিতে উঠছিল। সে থেকে আমি নাম দিয়ে দিই পাখি মামা। নামটা শুনে খুব খুশি হয়েছিল এবং শেষ জীবন অব্দি আমি পাখি মামা বলেই তাকে ডাকতাম। তারপর যখন আরেকটু বড় হলাম এবং পাহাড়ে যাওয়া শুরু হলো, এবং সেটা যখন আমার পাখি মামা অর্থাৎ আপনাদের অমিয় মুখোপাধ্যায় জানতে পারলেন, তখন প্রচন্ড খুশি। প্রথম প্রশ্ন ছিল, শুধু ট্রেক করবি না ক্লাইম্বিংও করতে চাস? এটা ঠিক প্রশ্ন ছিল না, মানে চোখের মধ্যে জিজ্ঞাসাটা ছিল, কোনোদিন করেনি। যখন দেখলো ক্লাইম্বিং করার উৎসাহ এই ছেলেটার, তখন আমার থেকে অনেক 10 গুণ বেশি উৎসাহ নিয়ে শনি রবিবার হলেই দড়ি দড়া নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়ে যেতেন পাখি মামা। দড়ি দড়া নিয়ে বেলুড়ের বাড়িতে কি হবে? তখনও চতুর্দিকে এরকম ফ্ল্যাট হয়ে যায়নি। তো আমাদের বাড়ির পেছনে একটা ছোট বাগান ছিল, সেখানে বেশ মজবুত কিছু গাছ ছিল। তো সেরকম একটা গাছের ডালে দড়িটা ঝুলিয়ে দেওয়া হতো এবং সেই থেকে শুরু হতো আমার ট্রেনিং। বলতেন, জুমার করে কি করবি, আগে প্রুসিক বাঁধা শেখ। সারা দিন ধরে প্রুসিকে ওঠা নামা করতে থাকতাম। আর নিচে একটা স্টোভে রান্না করতো বসে বসে, কড়াইতে মাংস কষত পাখি মামা। পরে যখন বাড়ির ট্রেনিং এর বাইরে গিয়ে, আউটডোরে গিয়ে, মানে শুশুনিয়া বা এই ধরনের পুরুলিয়া বাঁকুড়া কোনো জায়গায় গিয়ে আমি ওদের সঙ্গে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি কি অসম্ভব দখল তার সাবজেক্টটার উপরে। এরকম দখল, এরকম কনফিডেন্স তার আগে আমি কারোর কাছে দেখিনি এবং পরেও দেখিনি, কিন্তু ইদানিংকালেও এরকম দেখিনি, যে একটা নট বাঁধা থেকে শুরু করে আসল ক্লাইম্বিংটা এক্সিকিউট করা পর্যন্ত সেটা দেখিনি। পরে যখন আমি ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং হিস্ট্রি আরো পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে বেঙ্গলে যখন প্রথম রক ক্লাইম্বিং ক্যাম্প শুরু হয়, তখন কিন্তু দার্জিলিং এর ইনস্টিটিউট থেকে শেরপাদের এনে এখানে রক ক্লাইম্বিং শেখানো হতো। সেটা বন্ধ করে অমিয় মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়রা, তারা প্রথম নিজেরা নিজেদের ছেলে মেয়েদের, বাংলার ট্রেনিদের বলে শেরপা দিয়ে রক ক্লাইম্বিং শেখানোর দরকার নেই। সো রক ক্লাইম্বিং তাকে বুঝেছিলেন তারা, এবং তারা অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে একটা মানে পৌঁছেছিলেন এবং সেটা তারা শেখাতে শুরু করেছিলেন, এবং সেই ক্ষেত্রে তাদের নিষ্ঠা সন্দেহের অনেক 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 উঁচুতে। এবং রক ক্লাইম্বিং এর বেসিক টেকনিক্স, বেসিক অ্যাডভান্স ফান্ডামেন্টালস টেকনিক শেখানোর পাশাপাশি শুধু শিখিয়ে একবার ছেড়ে দিলাম তা নয়, মেকিং শিওর যে আমি সেটা করতে পারছি। যতক্ষণ না পারছি ততক্ষণ আমার মুক্তি নেই। সে সারাদিন রাত হয়ে গেল, মাঝে খেয়ে আবার করো, রাত্রির বেলা হলো প্র্যাকটিস করো। এবং এটাও আমি জানি যে এই জিনিসটা শুধু আমার সাথেও না, ওয়েস্ট বেঙ্গলের 2-1 মাউন্টেনিয়ারকে অমিয়দা এটা করেছেন, এটা আমি জানি, কারণ অমিয়দার মুখে সেটা আমি শুনেছিলাম। এছাড়া একটা অসাধারণ জিনিস ছিল, সেটা ছিল ইম্প্রোভাইজেশন।
ইম্প্রোভাইজেশন কখন কিভাবে স্থিতির মধ্যে করতে হয় সেটা কিন্তু পাখি মামার কাছে অসাধারণভাবে দেখেছি। একটা ছোট্ট ঘটনা বলি, এবং উনি নেক্সট যে কি আমাদের উপরে কমান্ড আসতো একটা কোর্সে গেলে, উনি বলতেন যে মানে পাখিরা বলতেন যে শুধু রক ক্লাইম্বিং করে কি হবে, তুই যদি আসলে নেচারের মধ্যে থাকতেই না শিখলি। একই জিনিস, মানে দুজনের পরিপূরক ছিল সুজল এবং অমিয়, যে একটা রক ক্লাইম্বারকে প্রথমে ক্যাম্পার হতে হবে। সে যদি জঙ্গলে নেচারের মধ্যে থাকতেই না পারে, সে রক ক্লাইম্বিং করে কি করবে? তাহলে তো সে বাড়ির পাশে স্টেডিয়ামে আর্টিফিশিয়াল ওয়ালে ওঠানামা করবে একটা টপ রোপ দিয়ে, তাতে কি লাভ হলো? লাভ হয়তো হলো, ফিট হলো, বাট ইউ কান্ট বি টাফ। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ফিটনেস অ্যান্ড টাফনেস। সেই টাফ রাগেড একটা মানুষ, একটা পরিপূর্ণ পর্বতারোহী ছিল অমিয় মুখার্জি। আমার বলতে এখনো গর্ব হয়, আমার চিরকাল গর্ব হবে যে এই মানুষটা আমাকে এতটা স্নেহ ভালোবাসা দিয়েছিলেন। একটা ছোট্ট উদাহরণ, সারাদিন রকে আমরা ঘেটেছি, বসেছি, শরীর কর্মাক্ত শরীর, তখন বললো শোন আজকে রাতে যাওয়া যাবে না, আমরা রাস্তা হারিয়েছি, রোপগুলোকে নিয়ে গাছের ওপরে গাছের ডালে মাচা বাঁধো। যেভাবে রোপ স্ট্রেচার করা শিখিয়েছি মনে আছে, সেই নটগুলো ব্যবহার করে একটা মাচা বাঁধো, সেই মাচাতে রাত কাটাও। এবং সেই রাত আমাদের কাটাতে হয়েছিল। শুধু রক ক্লাইম্বিং নয়, মাউন্টেনিয়ারিংও, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যে মাউন্টেনিয়ারিং হলো সেই 60-এর দশকের একদম শেষ এবং 70s আর্লি 70s থেকেই শেরপা ছাড়া মাউন্টেনিয়ারিংটাও চালু করার মূল উদ্যোগ কিন্তু অমিয় মুখোপাধ্যায়। এবং সেই সময় বেশ কিছু অমিয় সুজল এদের জুটি বেশ কিছু সফল পর্বতারোহণে সাক্ষী হয়ে আছে। আজকের দিনে সেগুলো সবাই ভুলে গেছে, কেউ আর সেগুলো সেলিব্রেট করে না, কারণ এখন আবার ইটস এ ফুল সার্কেল নাও। এখন কে কত বেশি শেরপা নিয়ে কত বড় উঁচু পাহাড়ে উঠতে পারে সেটার রেস শুরু হয়ে গেছে, এবং সেটাকে কোনোদিনই পছন্দ করেননি অমিয়দা, এবং সেটা তিনি বলতেনও, সেটা তিনি রেখে রেখেও রাখতেন না। এটাও অন্যতম কারণ আমি শেষ জীবনে দেখেছি অমিয়দা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। দ্যাট ইজ দ্য এক্সাক্ট ওয়ার্ড। অমিয়দা নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেকের থেকে। তবে আমার ধন্যবাদ, আমার আন্তরিক ধন্যবাদ রতনদাকে এবং প্রদীপ মহাপাত্রকে। তারা অ্যাটলিস্ট পাখি মামার জন্য এই আজকের অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন। আমার পক্ষে তো করা সম্ভব হয়নি, সেটা আমার গাফিলতি, আমি মেনে নিচ্ছি ত্রুটি, আমার কিছুতে এই সময়ের মধ্যে সম্ভব হয়নি। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে অ্যাটলিস্ট আজকে কিছু মানুষ একত্র হয়ে অমিয় মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু কথা বলছেন। আমি থাকতে পারলাম না, সেটা আমার ক্ষতি, লসটা আমার। তবে এটাও আমি বিশ্বাস করি অমিয় মুখোপাধ্যায় ছিলেন কাজের লোক। তার ছবিতে মালা দিয়ে, তার ছবির সামনে ধূপ জ্বালিয়ে যথার্থভাবে তাকে সম্মান জানানো হয় না। আমরা যদি তার শেখানো পথটা, রক ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিং, যে প্রিন্সিপাল গুলো, যে ফিলোসফিতে উনি বিশ্বাস করতেন, সেটাকে নিজেদের জীবনে নিতে পারি, তাহলেই আমার মনে হয় অমিয় মুখার্জিকে যথার্থ সম্মান জানানো হবে, ঠিক করে মনে রাখা হবে। ধন্যবাদ। এইরকম একটা মানুষ, এই প্রজন্মের মানুষ অমিয়কে কেউ চেনে। আমরা তো ক্লাব চালাই, আমাদের ক্লাবের কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করে অমিয়তা কি, কেউ দোষটা আমাদের। তো অমিয়তার কথা বললে তো ভালো লাগে, অনেক দিক থেকে অমিয়তার সাথে পরিচয়। স্কাউট আমরা ছিলাম যখন, স্কাউটে অমিয়তা ছিলেন। অমিয়তা সুলতার হাতে আমরা 73-এ প্রথম রক ক্লাইম্বিং করেছি শুশুনিয়াতে। তখন 4 দিনের কোর্স হতো না, তখন প্রায় 5 দিন 6 দিনের কোর্স। সেই কোর্সে দেখতাম সেই যে ডিসিপ্লিন, সেই যে শেখানোর টেকনিক, এখনো অনেক কোর্স হয়, আমরাও আমাদের ক্লাবের কোর্স করাই, অন্য ক্লাবের কোর্সেও আমরা যাই। সেই সব আনন্দ, সেই সব শেখানি এখন সব ওই .com গুগল ট্রেনিং। আর তখন যেন মনে হতো একটা আন্তরিকতার সাথে যে ট্রেনিং হতো বা যে ডিসিপ্লিনের সাথে সে ট্রেনিং হতো, সেই করেই আমরা এত বছর করে খেলাম। এরকম কথাই বলতে হয়, সেই শেখাটা। তো সেই যে 73 সালের স্কাউটে তখন 4th রক ক্লাইম্বিং হয়েছিল, এবং ওটি শেষ। খুব কম টেনিস হয়, টেনিসও পাই। আমার মনে হয় আমার 17-18 জন আমরা টেনিস ছিলাম। সুলদা ছিলেন, বর্মনদা ছিলেন, অমিয়দা ছিলেন। একটা জায়গায় আমার খুব মনে আছে এখন, লম্বা একটা প্লেসে শুশুনিয়াতে আমাদের দেখানোর জন্য 2 পয়েন্ট ক্লাইম্বিং, 3 পয়েন্ট ক্লাইম্বিং এসব হচ্ছে। আমি দেখতাম একটা কাপ, চায়ের কাপ নিয়ে
দুজন এখন বুঝি, তখন বুঝতাম না, তখন যে ওটা নাটক হতো বুঝতাম না, এখন বুঝি যে সেটা নাটক ছিল। দুজনে চায়ের কাপ নিয়ে গল্প করতে করতে একটা জায়গায় গিয়ে চেয়ারে গিয়ে দাঁড়িয়ে গল্প করলেন, চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে চা খেতে। তো এই সবগুলো এখন খুবই ভালো লাগে। বইটার কথা তো বলতেই হয়। সুনীলদা যখন পাহাড় খেলা লিখেছেন, একটাই বই ছিল, তারপরে তো ওরা 69-এ জুন মাস নাগাদ বোধ হয় বইটা বেরিয়েছিল শৈলা রহমান বলে, ইত্যাদি আমার মনে নেই অত পাবলিশার, বইটা পাওয়া যায় না। ওই সময় ওই বইটা সত্যিকারে যারা রক ক্লাইম্বিং করছেন, যখন যে নাইটটা যে ওরিয়েন্টেশন কোর্স হতো, আমরা তার আগে ওইসব বই খুব পড়েছিলাম, খুব পড়াশোনা করে যেতাম। ওই বইটা এত অথেন্টিক ছিল ওই সময়টা। এখন তো একটা কিছু বের করলে কোনো ব্যাপার না, ব্রিটিশ কে ক্লাইম করেছে, কোন রকমের তার কি থিওরি কি, তার ইত্যাদি বের করতে তো খুব সহজ ব্যাপার। কিন্তু ওই সময়টায় যে কত কষ্ট করে দাদা যে বইটা বের করেছিলেন, সত্যি কথা মানে এখনকার দিনে বহু মানুষ ওই রকম ধরনের বই লিখতে পারবেন কিনা সব, আর লিখলেও অনেক টোকাটুকি করে লিখতে হবে। তো যাই হোক, আরো অনেক কথা বলবো, ভালো লাগবে না যখন আমি বললো হচ্ছে, অবশ্যই করা দরকার, অবশ্যই দরকার। সে মানুষকে বলা দরকার যে আজকে যারা আমরা এইসব মাউন্টেন ট্রেকিং করছি তার যে ভিড়, আর সেটা তো উনি ছিলেন। এবং পরবর্তী যেহেতু আমিও রেলে কাজ করি, যেহেতু তো ব্যাপার অনেক ছিল, হিমাদ্রিতা বলেছেন, আমাদের অনেক কথা হতো, অনেক এইসব নিয়ে হতো, আমাদের অনেক ডাকতেন মাঝে বাড়ি থাকতেন, মাঝে মাঝে আমরা অনেক যেতাম, বলতে পারছি এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু বলতেন অনেক কিছু, আমরা কিছুই করতে পারতাম না, আমরা পারিনি, আমাদের সামর্থ্য ছিল না। যাও আপনাকে ধন্যবাদ যে আজকে যাও কিছু তো অন্তত যদি শিখেও থাকি, এবিসিটিও যদি শিখি, তো সেটা আমাদের কাছ থেকেই শিখেছি। আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু, তাকে আমাদের সবার তরফ থেকে প্রার্থনা যে আগামী জন্মে যদি হয় কিছু, তাহলে যেন উনি আবার মাউন্টেনার বা ট্রেকার বা রক ক্লাইম্বিং এসে যেন আবার জন্মগ্রহণ করেন। আসলে এখানে এত সিনিয়র মানুষের সঙ্গে কথা বলতে একটু দ্বিধাই হচ্ছে। সবাই অভিজ্ঞতার সঙ্গে অনেক দীর্ঘদিন সময় কাটিয়েছে, আমার সেরকম সুযোগ হয়নি। সত্যি কথা বলতে কোনো অভিযান বা ট্রেকিং এ আমি অভিজ্ঞতাকে পাইনি। আমি সুজলদাদের ঠিক এই কথাটাই বোধহয় বাঞ্ছনীয় বলা শব্দটা, যদিও বোধহয় মানে সাংবিধানিক শব্দ নয়, তবুও ওই থেকেই অভিজ্ঞতার সাথে আমার পরিচয়। অভিজ্ঞতাকে দেখেছি দূর থেকে আর কি, একটা শ্রদ্ধা নিয়ে বা দূর থেকে একটা বেশ ভয় ভীতি নিয়েই দেখতাম। পরে আলাপ হয়েছে, দু চার কথা হয়েছে, বিভিন্ন সময় উনি জানতে চেয়েছেন, ওনার সম্বন্ধে জানার মতো ধৃষ্টতা আমার হয়নি, আমি ওনার সম্বন্ধে অন্যের কাছে জিজ্ঞেস করতাম। তো যাই হোক, এইভাবে অমিয়তার পরিচয় আমি পেয়েছিলাম। তারপরে এক সময় মোটামুটি আলাপটা জমেই গেছিল বলা যায়। তো আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত, সোনারপুর আরোহী বলে, সালটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, 90-এর দশকের কোনো এক বছরে অমিয়তাকে আমরা নিয়ে গেছিলাম আমাদের চিফ ইনস্ট্রাক্টর করে কোর্সে। আমি সেই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবেই ছিলাম, রোপ ইনস্ট্রাক্টর হিসেবে। তো সেই 4টে দিনে আমি অমিয়তাকে খুব কাছ থেকে পেয়েছি, কোর্সের 4 দিন। অমিয়তাকে প্রথম দিন আমরা একটু খুব অবাক হয়ে গেছিলাম যে প্রথম দিন কোর্সে অমিয়তা, আপনারা সবাই জানেন যে সিআই তার মতো করে কোর্স সাজিয়ে নেয়, যদিও আমাদের একটা শিডিউল ছিল, কিন্তু দেখলাম অমিয়তা সেই বাঁধা শিডিউল ভেঙে ফেললেন, নিজের মতো করে কোর্সটাকে সাজিয়ে দিলেন। প্রথম দিন আমরা একটু অবাক হলাম এই জন্যে যে প্রথম দিন ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং, তার সাথে ক্লাইম্বিং এর আদার্স প্রিন্সিপাল হ্যান্ড বলার সাথে র্যাপলিংও দেখিয়ে দিলেন। আমরা বললাম এটা কিরকম হলো, আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম, কিন্তু সাহস হয়নি অমিয়তাকে জিজ্ঞেস করা যে কেন এটা করলেন। র্যাপলিং তো আমরা সাধারণত প্রথম দিন করাই না বা করি না। তো সন্ধ্যাবেলায় এটা ওটা সব ক্লাস হয়ে যাওয়ার পরে ডিনার
ডিস্ট্রিবিউশন হবে তার আগে অমিয়তা দেখলাম একটা জায়গায় বেশ গুড়ি সুড়ি মেরে বেশ বসে আছেন, বলছে চা যদি বেঁচে থাকে একটু পাঠিয়ে দিস। চা নিয়ে হাজির হলাম। তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে, অমিয়তা একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না? বলছি, বললো বলো। বললাম যে প্রথম দিনই র্যাপলিং দেখালেন, এটা করলে ভালো হলো কি, মানে এটা কি আমরা তো কোনোদিন করাই না, বা আগের কোনো কোর্সে আমরা এরকম দেখে অভ্যস্ত ছিলাম না। তো বললো ক্ষতি হচ্ছে কিছু? ক্ষতি না, আসলে মানে আমরা অভ্যস্ত নই বলে কথাটা জিজ্ঞেস করলাম। তো বললো যে দেখো, পুরো নাটকটা যা হবে তার একটা অংশ দেখিয়ে দিলাম ছেলেদের, ওদের একটা মজার ব্যাপারটা ওরা বুঝতে পারতো না এরপরে আছে, তো সেটা দেখিয়ে দিলাম। এবার ওদের অ্যাট্রাকশনটা বেড়ে গেল কোর্সের প্রতি। ন্যাচারালি ওরা দেখবে পরের দিন থেকে খুব ইন্টারেস্ট নিয়ে, নিজের আগ্রহ নিয়ে কোর্সের সঙ্গে মেতে উঠবে। তো আমরা কিছু বলা ছিল না, আমরা নিজেদের মধ্যেই আলোচনা করলাম, তাহলে এটাই হয়তো এথিক্স, মানে অমিয়তার কোর্সের। যদিও ইনিশিয়ালি আমাদের অনেক ইনস্ট্রাক্টরেরই পেছনে অনেক সমালোচনা করেছিলেন, কিন্তু পরে যখন এটা বললেন তখন আবার সবাই আমরা ঘাট নাড়লাম। তো অমিয়তা যেটা বলার আর কি, যেই ছক ভাঙার একটা মানুষ ছিলেন, এটা অনেকেই বলেছেন, অনেকেই সবাই প্রায় বলেছেন যে উনি যেটা মনে করতেন সেটাই করবেন, এটাই ওনার মানে স্টাইল। উনি বাধা গতে কোথায় চলতে চাইতেন না বা পারতেন না। যাই হোক, সবাই তো বাধা গতে চলতে পারে না, আর কিছু মানুষ অবশ্যই এই ছক ভেঙে বেরিয়ে আসে বলেই তারা বোধহয় অন্যভাবে পরিচিত হয় সমাজে। অমিয়তা অবশ্যই একজন স্মরণীয় ব্যক্তি, এবং পশ্চিমবঙ্গের পর্বতারোহণের ইতিহাস চর্চা করতে গেলে বা মনে হয় না ওনাকে বাদ দিয়ে কোনো ইতিহাস তৈরি হবে। তিনি আজকে হয়তো আমাদের মধ্যে নেই, তবে তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা যেন তার কৃপা থেকে বঞ্চিত না হই। ধন্যবাদ। অমিতার সঙ্গে আমার পরিচয় 1975 সালে। আমি সদ্য রেলে চাকরি পেয়েছি, পাহাড়টা যেতে ভালোবাসি, আর আমি খুব খেলাধুলা করতাম, আর লং ডিস্টেন্স দৌড়তাম, 5 মাইল 3 মাইল করেছি। তো আমাকে একটি ছেলে বললো যে এখানে ভালো, আমার অফিসের একটি ছেলে বললো এখানে পাহাড়ি মুখাটির সঙ্গে দেখা পাবো, পাহাড়টা পাহাড়ি মুখাটির নাম শুনে ভালো লাগলো, কি পাহাড়ি মুখাটি। তো বললাম টিটিতে কাজ করেন, টিটি ইন্সপেক্টর। আমি অপেক্ষা করলাম, গিয়ে দেখা করলাম, যখন প্রার্থনায় গিয়ে দেখা করলাম, দেখে ভালো লাগলো, ওইরকম একটা চেহারা, এক কথায় অন্যদের ওইরকম চেহারা। তারপর উনি বললেন যে ঠিক আছে, তুমি দেখা করো আমার সঙ্গে, এসো, অনেক কথা আছে। তো আমার সঙ্গে জেনেছিল উনি এক ভদ্রলোক ছিলেন নিপেন বর্মন, সেই ওনার সঙ্গে আমার সঙ্গে বলেছিলেন। যাই হোক, তারপরে আমি ওনার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে, এবার কোর্স তো হয়ে গেছে, তুমি সামনে বছর দেখা করো কোর্স। পরের বছর গেলাম, রপ্তানি কোর্স করলাম। যাক, আমাকে কিছু না, যাই হোক, উনি আমার নাম করে একটা 100 টাকা দিয়ে একখানা বুকিং করে এলেন HMI হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে আমার জন্য একটা বেসিক কোর্সের জন্য ওনার নিজে থেকে 100 টাকা দিয়ে একটা বুকিং করে এলেন। আমি তো ওনার বুক করেছি, পরের বছর কোর্সে যাবো। পরের বছর টাকা পয়সা জোগাড় করে চলে গেলাম। 400 টাকা লাগবে তখন, 400 টাকা জোগাড় করা আমার বেশ কষ্টই ছিল তখন। 400 টাকা জোগাড় করা তখন আমার পক্ষে কষ্টই ছিল। যাই হোক, অনার্স নিয়েও পেয়েছিলাম। 77-এ কোর্স করলাম, আবার 78-এ প্রথম অভিযান ওনার সঙ্গে, ওনার জীবনের শেষ দুটো অভিযানে আমি ছিলাম। কামেট অভিযান, আমরা 4 জন ওখানে নতুন ছেলে, একদম ফ্রেশ নতুন ছেলে, আমি, প্রশান্ত বর্মন, স্বপন শীল আসানসোলের তীর্থজলের, আর সুদর্শন মাহাতো, এখন সাধু হয়ে গেছে দুদিন ধরে। 4টে ছেলেকে ডেকে এলেন, পোস্ট কার্ড বাড়িতে পেলাম যে তোমরা চলে এসো, গেলাম, তোমাদের স্পেশাল ক্লাস হবে। শুশনিয়াতে আমাদের জন্য স্পেশাল ক্লাস হলো, আমাদের 6 জনকে নিয়ে ক্লাস হলো। পুলক মজুমদার তখন ইয়াং ছেলে, ও আমাদের, ও কোচ আমাদের, অমিয়দা সুজলদা টাকা দিয়ে লাগিয়ে আমাদের একটা স্পেশাল ক্লাস কোর্স, 7 দিনের কোর্স।
কি পরিশ্রম, কি মেহনত, তেমনি স্নেহ তেমনি। আগে জিজিসি ছিল আমাদের গভর্নমেন্ট ড্রেসের এক্সপেরিমেন্ট কমিটি, সমস্ত ডকুমেন্ট বোর্ডগুলো করতো। তার পরবর্তীকালে কমান্ড অ্যান্ড টেকার্স গিল্ড বলে একটি ক্লাব, সেই ক্লাবের সমস্ত অভিযানগুলো করতো। জিজিসি যেসব অভিযানগুলো ফেল করেছিল সেই অভিযানগুলো পরবর্তীকালে করার সিদ্ধান্ত নেয় অভিযোগ এবং সুযোগ। সেই সময় ওনাকে ওই বর্গের মধ্যে প্রতিদিন 2 ঘন্টা পর পর আমরা ভাগ করে তাবু পরিষ্কার করতাম। প্রথমে 6 ফুট বরফ জমে, 6 ফুট কল্পনা করা যায় না, তাবুগুলো নিচে বরফগুলো সব পরিষ্কার করছি, সব বরফগুলো 4 দিন পরে শুনলাম নিচে কৃষ্ণচন্দ্র দাস বলে কায়তু দাও ন্যাশনাল লেভেলের কোচ ছিলেন, বাড়িতে বাড়ি, উনি এক্সপায়ার করে গেছেন। বেস ক্যাম্পে আসার সময় শেপু ব্রিজ ক্রস করার সময় রাত্রি 1:30টার সময় থেকে শেপু ব্রিজের উপরে রোপ ব্রিজ করা হয়। পরের দিন 11টা পর্যন্ত সমস্ত মাল ফেরি করে এবং সমস্ত মেম্বার জানি, তখন ওইখানে কাজ ওই জলের মধ্যে দাঁড়িয়ে সেই রোপ ব্রিজটা তুলে রাখতো। সেই সময় অমিয়াকে দেখেছি আমি প্র্যাকটিক্যালি কাজ করতে, যে শুশুনিয়ার যে ডেমনস্ট্রেশন হয় ব্রিজ, রোপ ব্রিজ ক্রস করা, রিভার ক্রসিং করা, আর প্র্যাকটিক্যাল করা যে কত কঠিন সেটা ওই সময় আমি দেখতে পাই। সেই সময় দেখে তাকে প্র্যাকটিক্যালি কাজ করতে দেখে আরো শুশুনিয়ার রকেট ক্রস করা আর মাউন্টেনে তাকে টাইগার মনে করি। সেই কেসটা, সেই এক্সপিরিয়েন্স অ্যাবান্ডন হয়। পরের বছর রেলের একটা এক্সপিরিয়েন্স হয়, হাওড়া থেকে হয় স্কাউটস অ্যান্ড গাইডসের একটা অভিযান হয়, কেদারনাথ অভিযান। কেদারনাথ অভিযানে আমি সিলেকশন পাই, আমি গেলাম অভিযান তো যাই হোক হচ্ছে আমি অনেক বড় দীর্ঘ করে হবে অত না বলে, আমি শুধু অনেকেই অভিযানের যে অ্যাক্সিডেন্টের কথা বলছেন সেই অ্যাক্সিডেন্টটা আমি একটু সবাই শুনতে ভালো লাগবে হয়তো বলছি। আমরা ক্যাম্প 1 থেকে অ্যাডভান্স বেস ক্যাম্পের পরে ক্যাম্প 1 পর থেকে আমরা গিয়ে দেখি যে এখানে একটা আইস টান আছে, ঠিক এইরকম একটা জীবের মতো, দুপাশে রিভার্স জোন এবং মানে রকফল জোন, সেখানে ওই ট্র্যাকের ছাড়া আর কোনো রাস্তা নেই। অমিয়দা, সুজলদা আর অমিয়দা সুমিতে শেরপা দুজন মিলে একদিন দেখি করতে পারে, গিয়ে দেখে পরের দিন গিয়ে ফিক্স স্টপ করে 300 ফিট আইস ট্যাঙ্ক, 300 ফিট ফিক্স স্টপ করে 300 ফিট 9খানা আইস পিটন দেওয়া ছিল, আর 9খানা আইস পিটন দিয়ে 300 ফিট হচ্ছে লম্বা। তারপরে দিন দিয়ে আবার করে এলেন 200 ফিট, এই 500 ফিট ফিক্স স্টপ করে। তারপরে বললো যে একদিন রেস্ট নিয়ে আমরা যাবো, একদিন রেস্ট নিলাম। তারপরের দিন রাত্রি 2:30টার সময় আমরা বেরোই, রাত 2:30টার সময় মালপত্র নিয়ে সবাই আমরা 4 জন, শেরপা ছিল 2 জন, কারমা এবং ছুঞ্জি, আমি আর রবীন্দ্র 4 জন মিলে যাওয়া। আমরা যেহেতু ফিক্স রোপ ছিল সবাই উঠে গিয়ে আরো উপরে আইসল্যান্ড ক্রস করার পরে তারপরে আরো অনেকটা উপরে গিয়ে আমরা একটা জায়গায় ক্যাম্প করার পরে সেখান থেকে আমরা আইসল্যান্ডটা ক্রস করার পরে যে উপরে যাই তারপরের দিন আমরা পিক লাইন করব। আর আমার অভিজ্ঞতা খুব কম, দেখে মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি 5-6 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমরা রাত 1:30টার সময় তৈরি হলাম, 2:30টার সময় বেরোলাম, রাত 2:30টার সময় হাঁটা শুরু করলাম। 4 দিন রাত ছিল, হেঁটে যাচ্ছি, ভোর হয়ে গেল, তবু হাঁটছি, 2টো বেজে গেল, দুপুর 2টো হয়ে গেল, আমি আর হাঁটতে পারছি না, আমার নিজের সত্যি খুব কষ্ট হচ্ছিল এবং বিশাল দূর হয়ে গেল। কি হলো এত দূর মনে হচ্ছে কেন, এত দূর এখন আসছে না। বাঁদিকে ডান দিকে ভাত করে দেখা যাচ্ছে, তার পিক দেখা যাচ্ছে, বাঁদিকে দেখা যাচ্ছে, কেদারদম তো দেখাই যাচ্ছে, কেদারের পিকও দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না চৌখাম্বা পেছন পিক, চৌখাম্বা পিক দেখা যাচ্ছে না, কিন্তু এটা কার্ড হয়ে আছে, কিন্তু কেদারনাথ দেখা যাচ্ছে, কিন্তু এই দেখা যাচ্ছে না। আরো কত 2টো বেজে গেছে, এখনো পাচ্ছি না, আমিও তখন আর তুলতেই পারছি না। যখনই যাচ্ছি এরকম এই যাচ্ছে, এখানে অনেক পিক, এখানে এলাম দেখছি আবার এখান থেকে নিচে নেবে আবার এক পিক, আবার এখানে উঠছি, তখন না এটা পিক না, আবার নামছে আবার পিক, এমনি করে হচ্ছে, মানে ডিস্টেন্সটা বুঝতেই পারছি না। একবার মনে হচ্ছিল ফিরে যাই, আমি বললাম না আর হবে না, একবার না হলে আর হবে না, এবারই হবে। অদম্য সাহস, অদম্য উৎসাহ, অদম্য শক্তি সব ঠিক আছে, কিন্তু আমি ওনার থেকে যতই অ্যাথলিট করি, ওনার যে বয়সের 10 বছর 15 বছর ছোট হলেও মানে যতই করি, কিন্তু ওনার সঙ্গে সত্যি পেরেছেন, তখনও বলছে চলো। তো আমার মনে হচ্ছিল তখন যে আর পারা যাবে না, বলছে এখনই হবে চলো।
আড়াইটার পরে তখন আমরা হাঁটছি, হেঁটেই চলছি, আবার যাচ্ছি, এক্সস্টেড সব। তারপর বলে এই পিকে সেটা সঞ্জয় বলে এবার এসছে অমিতা ফার্স্ট, সেকেন্ড আমি, তারপরে সঞ্জয়, তারপরে কার্মা। যেতে 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 যখন আমরা 6:20 গিয়ে পৌঁছলাম পিকে, তখন দাঁড়াবার ক্ষমতা নেই, এরকম একটা অবস্থা। অমিতা কাছে এলেন, অ্যাক্সেস পুঁতে দিলেন, দিয়ে তোমার যে দুধটা ছিল ওটা দিলেন, এখানে দাঁড়া, বুঝতে পারছি আমার পা চলছে, চুল কাটিয়ে ছবি তুলতে হলো, বলে আয় বুকে আর বলে জড়িয়ে ধরলেন, সবাইকে জড়ালো। আমি ছোটবেলা বাবা কোলে নিয়েছে কি কতদিন দিয়ে গেছিলাম, কিন্তু মানে পিতৃস্নেহ কাকে বলে আমি সেটা পেয়েছিলাম আমার কাছ থেকে। ওই এক্সিবিশন করে আমাকে খুব মানে অনেক সময় অনেক সাহায্য করে, অনেক প্রিয় ভালো ভাষণ ঠিকই আছে বুঝলাম, মানে বুকে ধরে দিন। আমি তখন সমস্ত কিছু ভুলে গিয়ে আমার মনে হয় বিশাল একটা পাওনা, তার পাশ থেকে চারদিকে পিকগুলো দেখছিলাম, সব তো ভালোই লাগলো, কিন্তু ওইরকম একটা আলিঙ্গন আমি আজও মানে অনুভব করি সেটা। এবার নামার পালা, রূপে নামছে, নামতে নামতে এবার আমাদের রোগটা চেঞ্জ হলো নামার সময়। বলে অমিতা ফার্স্ট, সেকেন্ড কার্মা, তারপরে আমি, তারপরে চুন্ডি অমিতার কাছে। কিছুক্ষণ যাওয়ার পরে এবার বলছে অমিতা বলছে এবার তুমি শুনতে আগে যাবে, যখন তখন প্রায় বাজে 8টা 8:30 হবে, আপনি রাত ঠিকই আছে। এবার চুন্ডি আগে যাচ্ছে, এবার অমিতা লাস্টে, অমিতার সাবধানে, কারণ সবাই এক্সস্টেড, বুঝতে পারছেন যে নামার সময় যাদের বিপদ। অ্যালার্টও করলো, সব ঠিক আছে, নামছি 10:15 সময় হঠাৎ করে বাঁচাও বলে শুনতে বললো, পরে আমার যেই বললো আমি সঙ্গে সঙ্গে জাম্প করেছি, সেকেন্ড আমি জাম্প করেছিলাম, ইকো করেছি, অ্যারেস্ট হয়েছে, কিন্তু দেখি অ্যারেস্ট হলো, কিন্তু ধীরে ধীরে মানে একটা সাইডে পড়ে গিয়ে আমার কোমরের খুব টাইট, একদম আটকে গেছে, ঝুলছে, কিছু আমি গেছি। তখন ওরা পরে দুজন গেছিল, ওরাও অ্যারেস্ট করেছে, অর্থাৎ দুজনেই অ্যারেস্ট করা আছে, কেউ নড়তে পারছে ঝুলছে। আমার কোমর খুব টান, আমি বোধ হয় তোমার সিঁড়ি যাবে এরকম অবস্থা। 2 পায়ে আবার আমি ফিট করেছি, 2 পায়ে ক্যাম্পন ফিট করেছি, আইসেপশন দিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু সামনে মুখটা নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু আমি আমার লুপ ঠিক করতে পারছি না। যতক্ষণ লুপ আমি আইসেসে লাগাবো ততক্ষণ নিরাপদ নই, আমাকে নামিয়ে রেখে। আমার অ্যাঙ্গেল, হাতের অ্যাঙ্গেল ঠিকই ছিল, সব ছিল, কিন্তু কতক্ষণ রাখতে পারবো এরকম একটা শুনছি। বোধ হয় অনেক ভালো মাউন্টেনের চাইতে ভালো, হয়তো মাউন্টেন প্রশিক্ষণ নেই, কিন্তু পাহাড়ে চলেছে, সে এমন একটা অভিজ্ঞতা হয়েছিল, যা ছিল, যা মনে ছিল ওই পাশে। ও একটা জায়গা থেকে দুলতে একটা জায়গায় এলো, এসে ও লুজ করলো, মানে ও তাহলে ঝুলছে না, ও পা রাখা একটা জায়গা পেয়েছে, বা ক্রাম্পনে দাঁড়িয়েছে, আইসেক্সিং যাই কিছু একটা করেছে। তাই বলুন সেফ। এবার অমিতা আমি লুপ পড়াতে পারছি না, আর ওইখানে এক্সস্টেড, মানে কথা বলার ক্ষমতা নেই তখন। আর বুঝতে পারছি বেশিক্ষণ আমি হাত অ্যাঙ্গেল রাখতে, হাত সোজা হয়ে গেলে আমি চলে যাবো, এই অবস্থা হয়েছে। আর পিক করে মানে পিকে করে আমি রাখতে পারবো, তাও বুঝতে পারছি আমার হাতেও পেকে আছে। তখন অমিতা একে বললো, কার্মাকে বললো তুমি অ্যারেস্ট করো, আমি ফ্রি হচ্ছি। কার্মা অ্যারেস্ট করলো, কার্মার লুপ পড়ালো, আইসেক্স লুপ পড়ালো, আমার আইসেক্স লুপ পড়ালো, ও মেলে এসে। এবার চুন্নিকে বলছে, চুন্নি তখন নিশ্চিত বলছে সাপ বাজ গিয়া, आप लोग नीचे आ जाओ। অমিতা বললো না, নিচে যাওয়া যাবে না, একটু চুপ করে গাড়ি থেকে না, নিচে যাওয়া যাবে না। কতটা গভীর কি অবস্থা সেটা জানি না। চুন্নিকে আবার বললো ওখান থেকে, कैसे हो, বলো তুমি কিরকম সেফ আছো, তুমি নিচে পানি আছে, জল আছে কি? বল না, জল নেই, তোমরা চলে এসো এখানে, কম্প্যাক্ট উপরে যে হাওয়া হচ্ছে তার থেকে ভালো থাকবে, এখানে নিচে চলে এসো। কিন্তু তখন ওই নামবো, কোথায় কিভাবে নামবো সেটা আমরা ঠিক করতে পারি। তখন বললাম যে আমরা উপরে থাকছি, তুমি নিচে থাকো, দইটাও থাকো, দইটা তো আমার সঙ্গে থাকো, দইটা আমাদের সঙ্গে থাকো, তুমি এখানে আছে, তুমি এখানে, আমরা যাচ্ছি না। বলে ও ভাবছে যদি আমরা চলে যাই কি হবে, এরকম একটা হয়তো ভাবনা ভেবেছে। তো আমরা বললাম যে না, আমরা এখানে আছি। কিন্তু তখন ঝড় শুরু হয়েছে, বিজার্ড হচ্ছে, সামনে যাই দেখি সবই মানে আলো, মানে একই চাঁদিরা স্নোফল হচ্ছে, সবকিছুই আলো আলো, কিছু কোনো লোককে দেখা যাচ্ছে না, এত যে আলো আলো লাগছে, সবই ঝড় ছাড়ছে। তখন সঞ্জয় বললো যে তুমি এক কাজ করো, তুমি দড়িটা দাও আমাকে দড়িটা দাও, আমি নিচে বসবো। তখন দড়িটা ছাড়লে মুশকিল হবে,
এই নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু বলো। আপ দড়ি ছোড়ো, আম নিচে হায় আরাম সে হায়, আম দড়িতে বসবো। তখন ভাবলাম যে দড়ি ছড়িয়ে তার কি অবস্থাটা হবে, তার তো মুশকিল হয়ে যাবে। পরে এরকম অবস্থায় বসে কন্ট্যাক্ট থাকবে না, যদি কিছু হয়ে যায় তারা হচ্ছে না। ও তখন আবার দড়ি টানছে, দড়িটা ছাড়ো আমি বসবো, ওর কোমরে লেগেছিল, সেটা পরে জানতে হবে। তখন ওমেদা বললো যে আমাদের আর এখান থেকে যাওয়া যাবে না, এখানে থাকতে হবে। একটা হিপ ছিল, খুবই একটা বরফের একটা হিপ ছিল, সেই হিপটাকে আইসাইক্স দিয়ে কেটে সমান করা হলো। ওখানে আমরা বসলাম, তিনজনের পাশাপাশি বসলাম। আর ওদের কাছে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ছিল 4 ফুট বাই 6 ফুট, সেই অ্যালুমিনিয়াম ফয়েলটা বের করে সবাই ছাতুটা তো যা মেখে নিয়েছিলাম তো আগেই গিয়েছে। আমরা তো নিচে নেমে যাবো, খাবার দাবার নেই, শুধু এই শুধু আমসত্ব আর এই ছিল, এরকম ছিল। আমরা কিছু করে বসে দিলাম। এবার শুরু প্রচন্ড ঝড়, প্রচন্ড রকম ঝড় শুরু। এই ঝড়ের সময় কি করবো, ও বারবার বলছে রোগ ছোড়ো, সব রোগ ছোড়ো, সব রোগ ছোড়ো। তা রোগটা তো সারা যাচ্ছে না, রোগটা বেঁধিয়ে রেখেছি এখানটায় কোমরের সঙ্গে। ওমেদা নিজের কোমরের সঙ্গে দইটা বেঁধে রেখে দিল, দইটা লুজ রাখে। সব আমার তিনজনই দই শিখলাম, সম্পূর্ণ দইটা ওকে নিজের সঙ্গে রেখে বাদ রেখে দিল, তুমি ইসমে বৈঠো, আমার দই রোগ নেই, চলে নেই, তুমি ইসমে বৈঠো। বাদ বাকিটা দইটা নিয়ে ও যা করেছে সেটা আমরা জানি না, নিজে কি করেছে, ও ওইটা ছিল। আমরা সারা রাত ধরে মানে আমরা সামনে বসে আছি, চেয়ারে বসার মতো বসে আছি। যে যে কর্মা আমাদের কোলে চলে এলো, ধীরে ধীরে আয়রনের ফাল নিচে চলে, দুজনের কোলের উপর বসে সারা রাত। আমি ভাবছি এবার কর্মা তো গরমে আছে, অমিতার বয়স হয়েছে, অমিতা এবার এসে যাবে, কারণ মাঝে খালি বড় আশা করে এসে এই গান গাইছে আর খালি বলছে প্রদীপ ঠিক থাকিস, বই পড়িস না বলছে। আমি এবার তখন সারা রাত ধরে আমরা মানে ঠিক অমিতাকে পাম্প করে যাতে মেরে চলছে, সারা রাত ধরে এখানে এই করলাম। আমি জানি অমিতা মারা যাবে কিছুর মধ্যে, কারণ ঝিমিয়ে যাচ্ছে, মাঝে ঝিমিয়ে যাচ্ছে, আবার উঠছে আবার হচ্ছে, বড় আশা করে এসে কিন্তু গান গাইছে। আর কি করে এইরকম করে আমরা সারা রাত ধরে শুধু অমিতাকে আমি পাঞ্চ করে দিয়েছি। কিন্তু অমিতা বারবারই বলতে যে ঘাবড়াস না আবার বলে ঘুমিয়ে পড়তে একটা মনে। 3:30 সময় ঝড় কমেছে, ঝড় কমার পরে আমরা বললাম যে চলো অমিতা এবার হাঁটতে শুরু করে, হাঁটতে না কার সময় না থাকার সময় ঝড় কমে গেছে। তখন অমিতা বললো এই দিক থেকে না, এইদিকে তো এই দিক থেকে পড়েছে, সুতরাং চল আমরা এইদিকে দেখি। তখন অমিতা নিজেই নিজের দইটা রেখে ঘুরতে গেলেন, দেখলেন যে রিভার্সটা এইদিকে চওড়া ধীরে ধীরে সরু হয়ে চলে গেছে উপরে, মানে ওই দিক থেকে ধীরে ধীরে আমাদের মধ্যে একটু নিচে গেছে। ওইখান থেকে নেবে তুই থাক আমি যাই, অমিতা আর এই কর্মা গেল, দিয়ে ওকে নিয়ে চলে দইটা ধরে টানলো, নিচে চলে গেল অমিতা, আর কর্মা আর দুজনে চলে গেল। ওর কোমরে খুব লেগে হাঁটতে অসুবিধা হচ্ছে। এবার ওখান থেকে আমরা নামা শুরু করেছি, নামার সঙ্গে নামতে আমরা 11টার সময় এসে আমরা পৌঁছে গেছি আমাদের পিক মানে সামিট টেন্টে বসে আমরা দেখে বললাম তাড়াতাড়ি এগুলো সব গুছিয়ে ফেলো, নিয়ে এবার একবারে নিয়ে সঞ্জয় বললো ঠিক আছে, একটু হরিংস নাম করলাম, হরিংস নাম করে বলে থোড়া দিন बाद में সোজা থোড়া আরাম कर लो, 12-12:30 নিতে যাবো। 12-12:30 সময় বেরোবো বলে আমরা তো এখানে তাঁবুর ভেতর বসে আছি, সবাই করে আছে। তো আমরা এই বুটটা খুলেছি, কিন্তু ইনারটা করা ছিল, অমিয়দা কিন্তু ইনারটাও খুলে ফেলেন, টোটালটাই খুলে ফেলেন, বিশ্রাম করতে ঘুমিয়ে পড়েছে, আর মানে ক্ষমতা নেই যাওয়ার বেরোবো। হঠাৎ রাত্রিবেলা সঞ্জয় বললো সব ভাবো আ গিয়া, কর আওয়াজ হচ্ছে। আমরা যখন নামছিলাম আমাদের পায়ে যে বরফগুলো এগোচ্ছিল, সেইগুলো বরফগুলো স্নোগুলো বল হয়ে এগিয়ে এসছে, সেইগুলো পরে এসে আমাদের তাঁবুটাকে ভেঙে দিয়ে চলে গেল। তাঁবুটা ছিল এরকম একটা জায়গায়, খাদের মধ্যে কেটে তাঁবুটা করা হয়েছে, যার উপরে চলে যাবে এরকম জায়গা, কিন্তু এসে এখান থেকে রোল হওয়াতে এটা তাঁবুতে পড়ে। আমরা যেখানে তাঁবুটা করি সেগুলো কোনো ফিল্ড পাইনি, একটা এইরকম জায়গা কেটে তোমার করে এখানটা আমরা তাঁবু করেছিলাম। কিন্তু বলটা মানে বলগুলো যা আসতো করে চলে যেত ওপর থেকে, তাঁবুতে লাগতো না, কিন্তু ওই বড় বল হতো এটা কি আর স্পিড পাইনি, হয়তো অনেক এটা করেছিলাম, তাঁবুটা নিয়ে চলে যেত। যখন এখানে সব আগিয়া ভাগো বলে শুনতে ছিল, সাইডে বেরিয়ে গেছে, আমি সাইডে বেরিয়ে গেছি, অমিতা পাশে ছিলেন, অমিতা বেরোলেন, আর তারপর তাঁবুটাকে গোটানো হলো, তাঁবু ঠিক করা হলো, সবই হলো। সবসময় যে অমিতা সব কাজে এগিয়ে যান সবার আগে, সেখানে অমিতা পাশে বসে আছে, কোনো কাজ করছে। কি হলো অমিতার এই কলার ধরে এখানে ধরে আসুন, ভেতরে আসুন, কি হলো আপনি এ করছেন না, অমিতাকে চোখ দিয়ে কাঁদছে, করে কাঁপছে, খুব কষ্ট হচ্ছে। লাকি দেখি অমিতার একদম ন্যাকেট পা,
আমাদের সবার কিন্তু বুটের ইনার পরা ছিল, 3 জনের বুটের ইনার, শুধু বুটটা খুলেই আমরা স্লিপিং ব্যাগে ঢুকেছিলাম। অমিয়দা কিন্তু পুরোটাই খুলে ফেলেছিলেন। কেন না করলেন, কি করলেন আমি জানি না, মানে অত বড় মঞ্চের এত বড় কেন হয়েছে জানি না। 6টার সময় আমরা সব মানে বেরোবো, যাক সেই খাওয়া নেই কিছু নেই, মানে ওই রকম ঘুমিয়ে পড়েছিলাম, তাই খাওয়া তৈরি হলে পরের দিন তো তাবুটার সমস্ত খাবার দাবার সব নেই, সব চলে গেছে। এবার জুতো ঢোকা থেকে জুতো আর ওরা পায়ে ঢুকছে, আর সব জুতো বেঁকে রয়েছে, জুতো বেঁকে গেছে, সেই জুতোর উপরে সেই পিল চর মেরে ঘষে টসে করে জুতো আর সোজা পড়ে যাবে, জুতো গেছে বেঁকে। ইনারটা পরিয়ে কোন রকম জুতো লেস সম্পূর্ণ খুলে দিয়ে কোন রকম ওপর থেকে এরকম করে বেঁধে নেওয়া হলো, জুতো তো পাতা পায়ে ঢুকছে না, আর ওরা পা স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেল পা, সব আমাদের পায়ে ঢোকার যে ওরা পাটা শক্ত হয়ে গেছে। উনি বলেন পেনাল্টি দিতে হবে, পেনাল্টি দিতে হবে। তো ওখান থেকে নামছি আমরা, সেই এবার তো ফিক্স তো পেয়ে গেছি, ফিক্স তো ধরে নামছি নিচে থেকে। আমাদের 3 দিনের জন্য মানে 3 দিন দেখে নিয়ে আমাদের সঙ্গে নিচেরা সব ওরা সব নিচে থেকে এই বিদ্যমান প্লেসের থেকে সবাই চলে এসছে উপরে ক্যাম্পে, ডাক্তাররা সবাই এসে গেছে, ওরা সহকার করছে, আমরা ওদের দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। এই সময় আমাদের কোনো খাবার নেই, শুধু ওই যে পুজোর জন্য যে খেজুর মানে কাজু বাদাম আর কিশমিশ ছিল আর আমসত্ব ছিল, ওইটুকুই খেয়ে গিয়ে আসছে। এবার ওই জল খেতে গলা শুকিয়ে গেছে, গলার মধ্যে কিছু নেই, বরফ নেই, স্নো নেই খেতে। এবার ধীরে ধীরে আমরা যখন নামছি, এখন ওরা বলছে কি, ওরা নিচ থেকে কুণাল ডাক্তার ছিল, কর্মদের ব্যাচের ছেলে, ডাক্তার কুণাল বলছে কি হচ্ছে, কি করছেন এইভাবে রক ক্লাইম্বিং দেখাচ্ছেন, আসুন তাড়াতাড়ি, আমরা 3 দিনের চিন্তা আছি, আপনার তখন শুনতে পাচ্ছি, মানে এখানে বলছে ওরা কি এসছে, তখন হাঁটার ক্ষমতা নিয়ে আসছে, তখন ওরা গরম দুধ নিয়ে এসেছিল, সব নিয়ে এসেছিল, খেতেই পাচ্ছি না, তখন ও মানে কিছুই পাওয়া যাচ্ছে না, খেতেই ঢোক দিতে পারছি না। তখন আমাদের নিয়ে তাবুতে নিয়ে এলো, তখন কুণাল বললো যে এক কাজ করো, এই চিনি ছাড়া সমস্ত গরম চা বা কিছু দাও, ফ্লানেল করে দেওয়া হলো, ফ্লানেল কেরোসিনের ফ্লানেল করে জল দেওয়া হলো, আর এই রুমাল ভিজিয়ে দিয়ে দিল, কারণ ঢোক দিতে পারছেন না, এইরকম অবস্থা ছিল বেলায়। সবাই 4 জনেই যেন কিছুই খেতে পারিনি, সারাদিন না খেয়ে ওই বরফ খেয়ে কেন আর গলার চোখ হয়ে গেছে, কিছু মানে সোয়ালও করতে পারছিলাম না। যাই হোক, সেই রাত্রে কোনো রকমে একটু খাওয়া দাওয়া হলো, তারপরের দিন সকালে হাঁটতে পারছে না। সুন্দরলালজি ওখানে, সুন্দর ভালো অনেকে নাম জানেন, সুন্দরলালজি ওখানে ছিলেন, উনি ফটোগ্রাফি করতেন, ওর সঙ্গে কৃপাল সিং বলে একটি ছিল, ফোল্ডার ছিল, খুব সত্যি এবং অমিয়দাকে করে করতেন। ও এখান থেকে নিয়ে কাঁধে করে নিয়ে এসে এতে কাঁধে করে অনেকটা পথ এ করে, কারণ এখানে হাঁটলেও পার করতে হবে, হাঁটতেই পারছিল না, নিয়ে এসে লালবাগ আসন আসছে, লালবাগ আসন থেকে 2খানা ঘোড়া পাই, একটাতে ছুঁজে একটা চলে আসে। যখন দেবরানিতে ভুকি পর্যন্ত তখন রাস্তা বন্ধ ছিল, হেঁটে আসতে হতো। দেবরানি থেকে যখন এই ভুকি থেকে দেবরানি যাবো, তখন এই এর সঙ্গে দেখা, আমাদের এই উত্তরকাশী টিম একটা উপরে যাচ্ছিল, ওরা দেখে, ওই ডাক্তার ছিল, ও দেখে বললো যে তোমার কিন্তু ফ্রড ব্লাড হয়ে গেছে, 30 খুব ব্লু হয়ে গেছে, তুমি হাঁটাহাঁটি একদম করো না, গাড়ি এখানে তোমার এখানে ঘোরার পেরে তুমি যাও, দেবরানি গিয়ে তুমি গাড়ি পাবে, ওইখান থেকে গাড়ি যাও, তুমি ইমিডিয়েট চলে। তখন আমাদের কথা ছিল একখানা, কেদার পিক করে আসার পরে ঋষিকেশ থেকে আমরা র্যাফটিং করে আসবো, তার জন্য আমাদের কিছু প্রশিক্ষণ নেওয়া হয়েছিল এখানে, র্যাফটিং র্যাফট বানানো ছিল। সেই বললো তোমার র্যাফটিং করো না, তুমি ইমিডিয়েট চলে যাও নিচে, নাহলে তোমার কিন্তু সর্বনাশ, তোমার পায়ের সর্বনাশ হয়ে গেছে, তুমি চলে যাও। আমরা তাড়াতাড়ি আমার টিমে যারা ম্যানেজার আছে তারা তাড়াতাড়ি নেবে, তাড়াতাড়ি চলে এসে আমরা ঋষিকেশ থেকে সব র্যাফটি বিক্রি করে দিলাম, ওখান থেকে ঋষিকেশ থেকে তাড়াতাড়ি ট্রেনে করে চলে এলাম। তারপরে ঘটনা দেখেন এসে এমএস ঘোষ দেখলেন, এসে বললেন এই পা বাঁচাতে হবে, স্বপনদাও গিয়েছিলেন, দেখেছিলেন পা বাঁচানো সম্ভব নয়, তো গ্রাফটিং হলো, সব হলো, ইত্যাদি হলো। হ্যাঁ না, হাঁটু থেকে না ওরা বলেছে হাঁটুটা করেছে ঠিক না, কথা ছিল পায়ের অ্যাঙ্কলেট থেকে যাবে। আমি আর অমিতা ছাড়া কেউ ছিল না, আরেকজন ছিল বিশ্বজিৎ, সেই ছিল 10 মেম্বার, আর কোনো 10 মেম্বার ছিল না। এটাকে কেদারনাথ করার জন্য উপযুক্ত টিম। অমিতা কিন্তু ভীষণ উৎসাহ ছিল, খুব ভালো ছিল, আমার গুরু, আমি সব মানছি, সবই ঠিক আছে। আজও বহু ক্লাব মিটের পরে পরবর্তীকালে এরপর প্রশান্ত বর্মন ওরা করলো, মানা করেছে, আমি কামাটি টেকার্স গিল্ডের সঙ্গে, কামাটি টেকার্সের সঙ্গে চৌচঙ্গি পড়েছি, মানে এই মানে ডিজিসি যেগুলো করো, যেগুলো টার্গেট ছিল, কিন্তু ভারত কোনটা এখনো কেউ করেনি। যদি কোনো টিম করেন, অমিতা সুযোগদার সম্বন্ধে যদি কারোর শ্রদ্ধা থাকে, ভারত কোনটা করার খুব ইচ্ছা ছিল না। যদি কোনো টিম, কোনো বাংলার কোনো টিম যদি ভারতকে অ্যাটেন্ড করে ভালো হয়, করুক। কিন্তু দেখুন সিদ্ধলিঙ্গ পায়নি করে সিদ্ধলিঙ্গ অনেক বড় হয়ে গেল, কেদারনাথ কিন্তু এখনো হয়নি। কেদার ডোম অনেক বড় হয়েছে, কেদারনাথ পিক কিন্তু হয়নি। কেদারনাথ পিক করার জন্য উপযুক্ত টিম দরকার, আমাদের টিম কিন্তু কেদারনাথ পিক করার জন্য ছিল না। আমরা করেছি,
করেছি এটা হয়তো হতে পারে, কিন্তু আমরা তো এক্সপ্লোরার নই, আমরা এক্সপিডিশন করি। এক্সপ্লোরার যারা, তারা তো অজানা অচেনা জায়গায় যাবে সে ঠিক আছে, তারা এক্সপ্লোর করো। সেই আমেরিকা আবিষ্কার হয়েছে, সব হয়েছে, নর্থ পোল আবিষ্কার হয়েছে, যখন হয়েছে আমরা এক্সপ্লোর হয়েছে। আর বাংলায় কি কোনো এক্সপ্লোরার আছে? বাংলায় সবই তো এক্সপিডিশন করে, বাংলায় তো কোনো এক্সপ্লোরেশন নেই। এক্সপ্লোর কিছু করে বাংলা, সেরকম মানুষকে পারে সেরকম তো নয়। আমি তো দেখিনি আমার এতদিন জীবনে, আমি তো অনেক বছর ধরে পাহাড়ে আছি, কিন্তু এক্সপিরিয়েন্স করতে গেল যোগ্যতা যেন সেইটা থাকে, উপযুক্ত এইটা নিয়ে যেন যাওয়া, এটা মনে হয় ভালো। যখন আমি যেইটা মানে যতটা ক্ষমতা ততটা নিয়ে যাওয়ার দরকার ছিল, যেখানে আমরা সকাল রাত্রি 1:30 থেকে শুরু করলাম, 2:30টার সময় বেরোলাম, আমাদের টার্গেট 2:30টার সময় আসবে, আমরা 6:30টায় গিয়ে ক্লাইম করলাম। ফিরতে ফিরবো কটার সময়? যদি আমরা অ্যাক্সিডেন্টটা নাও করতো তাহলে তো ফিরতে আমাদের 1:30, 2টো, রাত 2টো হতো, মানে 24 ঘন্টা কন্টিনিউ হাঁটা। মানে এটা কি আমাদের আরেকটা ক্যাম্প করা উচিত ছিল না? তাহলে এগুলো আমাদের বোধহয় আরো স্টাডি করা দরকার। আমাদের তখনকার দিনে অনুদার মানে আমার ভীষণ শ্রদ্ধেয় অনুদার, আমার ভীষণ, আমি তার কাছে যে স্নেহ, যে ওনার সাথে পেয়েছি, সেটা বাংলার বহু মানে ছাত্র ছাত্রী ওনার আছেন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আমিও বলি। কিন্তু ওনার কাছেই শিখছি, সেই ওনার কাছে অভিজ্ঞতা থেকে আমি বলছি। এরপরেও যারা পাহাড়ে যাবেন, যারা যাই আমরা, মানে আমি ভেটারান হয়ে গেছি না, আমি এখনো পাহাড়ে যাই, কিন্তু এখন যারা নতুন যান তাদেরও বলি ভাই একটু মানে একটু স্টাডি করা দরকার মনে হয় আমাদের। উদ্যম থাকা ভালো, উদ্দেশ্য উদ্যম খুব ভালো, কিন্তু উদ্যমটা ক্যালকুলেশন হওয়া দরকার, আরো স্টাডিটা আরো ভালো করার দরকার আমার মনে হয়। সেটা আমার হয়তো গ্লোরি, আমার হয়তো আমি করেছি, আজ আমার ডাকছে বলতে বলছে এটা তো গ্লোরি যে একটা এত একটা অভিযান হয়েছে, কেদারনাথ হয়েছে, সিভিল এক্সপিরিয়েন্স একটাই হয়েছে, তারপরে আজও হয়নি, তারপর থেকে কেদারনাথ অভিযান হয়নি। 35 জন লোক মারা গেছে চাইনা, মানে জাপান থেকে করতে গিয়ে, ওরা এই দিক থেকে মানে মন্দিরের দিক থেকে করেছে, 7 বছর ধরে করেছে, 35 জন মারা গেছে। শেষ পর্যন্ত ওদের করলো যে না হবে না, কেদারনাথ আর অভিযান হবে না, ওই দিক থেকে হবে না। সুতরাং মানে আমার শ্রদ্ধার সঙ্গে আমি কথা বলছি, ওনাকে শ্রদ্ধা করি, এটাও ঠিক আছে, কিন্তু মানে বহুদিন প্রশিক্ষণ, ওনার সঙ্গে প্রশিক্ষণ করে দিয়েছি আমি অনেক। আমি হিমালয় মাউন্টেন ইনস্টিটিউটে অনেক সময় গেস্ট ইনস্টিটিউট করে গেছি। সবাইকে বলি আমি মানে কোনো জ্ঞান দেওয়া নয় ভাই, মানে রিয়েলাইজেশন করা বলছে, আমার রিয়েলাইজেশনটা বলছে যে হওয়া দরকার, কোনো একটা জিনিসকে শ্রদ্ধা করা ভালো, কোনো একটা জিনিসকে উদ্যম থাকা ভালো, কিন্তু সেটা মানে বিয়ন্ড ক্যাপাবিলিটি কতটাই সেটা থাকার দরকার। নমস্কার। অমিয়দার সঙ্গে আমার প্রথম পরিচয় 1966 সালে। আমরা শিবার কেদারনাথ পর্বত অভিযানে যাবো তার পরের বছর, তাই রেকি করতে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন বীরেন সরকার, সুজল মুখার্জি, বরণ মুখার্জি, আমরা 4 জন ছিলাম। কেদারনাথ রেকি করে ফেরার পথে আমরা যখন উত্তরকাশী পৌঁছলাম, তখন ওই বিড়লা ধর্মশালার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তখন থেকে একটা বিশাল লম্বা চওড়া চেহারার এক ভদ্রলোক, তিনি আমাদের কাছে এলেন। শুনলাম তার নাম নাকি অমিয়দার সঙ্গে সেই আমার প্রথম পরিচয়। সেবার অমিয়দার সঙ্গে ছিলেন সুনীল চৌধুরী। সুনীল চৌধুরীকে আমি আগে থেকে চিনতাম, কারণ 1965 সালে সুনীল আমার সঙ্গে বেসিক কোর্স করেছিল, তার সঙ্গে পরিচয় ছিল আগে। অমিতার সঙ্গে পরিচয় হওয়ার পরে শুনলাম তুমি থাকেন সাম্বাইয়ারে। তারপরে বেশ ভালোই পরিচয় হলো, বললাম যে তাহলে সাম্বাইয়া আপনার বাড়িতে যাবো, আমি তো কাছাকাছি থাকি। তখন আমি হাতিবাগানে থাকি। উনি আমাকে বললেন নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। তারপরে আবার উনি আমার রেল দুটো পায়, আমিও রেলে চাকরি করতাম, উনিও রেলে চাকরি। সুতরাং উনি আমাকে বললেন যে ঠিক আছে। সেই অমিতার সঙ্গে আমাদের বাড়িতেও আলাপ হলো, পাড়াতে অনেকের সঙ্গে। তারপরে ওনার সঙ্গে আমি অনেক এক্সপিডিশন ট্যুরে আগে করেছি, আর রক ক্লাইম্বিং কোর্সও করেছি, গেছি ওনার সঙ্গে। সেই সময় সমাজের পড়ার লোকেরা অমিতাকে বলতো, ডাকতো পরাজান। পরাজান মানে তার এত, তার স্ট্যামিনা, এত শক্তি, তাকে পরাজান করে ডাকতো। তো সকালবেলা উঠে তার কাজ ছিল, সকালবেলা সেই শ্যামবাজার থেকে দৌড়তাম ময়দানের পর্যন্ত দৌড়ে আসতো, সেন্ট্রাল।
আবার ফিরে যেত। সকালবেলায় তার এই ছিল কাজ। তারপরে উনি আবার ফুটবল খেলছিলেন ভালো, উনি আমাদের ময়দানে এডিভিশনও খেলেছেন। তারপর আমার সঙ্গে একবার কোর্সে গিয়ে, সেটা হচ্ছে কোর্স মানে রক ক্লাইম্বিং কোর্স, শুশুনিয়ায় তখন হয়েছিল একবার, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর ছেলে মেয়েদের নিয়ে একটা কোর্স হয়েছিল। সেই কোর্সে একবার একটা রক ক্লাইম্ব করতে গিয়ে আমি পড়ে গেছিলাম। পড়ে গিয়ে আমার কোমরে ভীষণ লেগেছিল, আমি হাঁটতে পারছি না। অমিয়দা আমাকে সেই ওপর থেকে, শুশুনিয়ার টপ থেকে নিচে পর্যন্ত পিছু করে নামিয়ে দিয়েছে। চলুন আপনাকে, তোমাকে, আমাকে হিমুদা বলতো, হিমুদা তোমাকে হাঁটতে হবে না, কষ্ট করে আমার পিঠে চাপো। সে ওই পরাজনের পিঠে চেপে আমি লেগে গেছি। আরেকবার রূপকুণ্ডে গেছিলাম একটা বিশাল দল নিয়ে। অমিয়দা তার উদ্যোক্তা ছিল, জিজিসি থেকে তখন ওইটা অ্যারেঞ্জ করা হয়েছিল। অমিয়দা বলেছিলেন, দেখো আমাদের টাকা পয়সা নেই, এরকম একটা যদি অনেক লোক নিয়ে যেতে পারি, একটা এক্সপিডিশন করে একটা রূপকুণ্ড দেখিয়ে এনে কিছু হবে, আমাদের ক্লাবের দামটাও থেকে কেনা হবে। ঠিক আছে, 43 জনের একটা দল ছিল। সেই দল নিয়ে আমরা রূপকুণ্ড অভিযানে গেছিলাম 1972-71 সালে। সেইবার রবি বলে একটি ছেলে, সে ওই অল্টিটিউড সিকনেসে সে কাজে হয়ে পড়ে, সে আর আসতে যেতে পারে না। আর্ধেক রাস্তায় গিয়ে তাকে রেখে দেওয়া হয় এবং ফেরার পথে তাকে সেইখান থেকে অমিয়দা পিঠে চাপিয়ে 1 পর্যন্ত নিয়ে আসে। একা বুনিয়াদঘর থেকে 1 পর্যন্ত তাকে নিয়ে আসে পিঠে চাপিয়ে। এই হচ্ছে অমিয়দা। পরাজান যে বলতাম, মানে আমি বলিনি কোনোদিন, পাড়ার লোকে বলতো পরাজান, তার প্রমাণ আমি পেয়েছি। অমিয়দার সঙ্গে আমি একটা ওই একটা ছবি আছে, সুজলদার সঙ্গে, সুজলদার সঙ্গে ওই ছবিতে আমরা ওই যে একটা আননেম পিক ক্লাইম্ব করেছিলাম 1969-এ, যদি আমি ভুল না করি। ওই পিকে আমিও ছিলাম ওনার সঙ্গে, সুজলদার সঙ্গে ছবি আছে, দেখলাম। সেটা আমরা গিয়েছিলাম শতপথে, শতপথ আমরা ফেল করি পারি না। তখন অমিতা বললো, আমরা শুধুমাত্র ফিরে যাব। আমরা চৌধুরী গ্লেশিয়ার ক্রস করে ওপারে গিয়ে একটা টাউন ফেললাম একটা লেকের ধারে। সেইখান থেকে আমরা ক্লাইম্ব করি আননেম পিক ক্লাইম্ব করি। সেবারও অসিদ্ধা, আমাদের অসিদ্ধা আমাদের সঙ্গে ছিল, অসিদ্ধা বয়স্ক লোক, আমাদের সবচেয়ে বয়স্ক। অসিদ্ধার এই হাতটা, অসিদ্ধার ফ্র্যাকচার মাঝে মাঝে উঠে গেছে। অসিদ্ধাকে ওই ভারী মানুষটাকে ওইখান থেকে পিঠে করে বললো, আমি তোমাকে পিঠ করে নামিয়ে দিচ্ছি। বলে আমার হাতে হয়েছে, তুমি পারে পিঠ নেবে না, আমার পায়ে আমার বলে তুমি নাই দিতে পারো। যাই হোক, অসিদ্ধা রেহাই পেয়ে আস্তে আস্তে ওই পিক ক্লাইম্ব অবশ্যই করতে পারিনি, কিন্তু আমরা 4 রান করেছি, একটা আননেম ফিরে এলাম। এইভাবে অমিতার সঙ্গে আমি 3 থেকে 4টে এক্সপিডিশন দেখেছি। অফুরন্ত এনার্জি, অদম্য সাহস, যার তুলনা হয় না। পর্বত বিজ্ঞানে যার সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে সাহস আর শক্তি, সেটা হচ্ছে অমিতা আজ আমাদের মধ্যে নেই, চলে গেছে। অমিতার কথা আমি যেদিকে আমি শুনলাম, আমাকে রতন ফোন করে জানালেন যে অমিতা মারা গেছে। অমিতা, আমার খুব অনেক কথা মনে পড়ছিল তখন। অমিতার স্মৃতি, অমিতার কথা আমার যদিন মনে থাকবে। সে এখন হয়তো পাহাড়ে হিমালয়ের কোন বলে ঘুরে বেড়াচ্ছে। তার আত্মার আমি শান্তি কামনা করি। অমিয়দাকে আমি প্রথম দেখি আমার প্রথম রক ক্লাইম্বিং কোর্স 1977 ডিসেম্বর। সেটা সম্ভবত জিজিসির লাস্ট রক ক্লাইম্বিং। কোর্সটা
থাকতো আর পাশের বাড়ি ওরা সব থাকতো রাত্রিবেলা থেকে ওই স্টোভের আওয়াজ পেতাম আর কি। 3টে থেকে স্টোভ ধরবো, 3টে সাড়ে 3টে স্টোভ হয়ে মুখটা ভেঙে যেত। তারপরে জানতাম যে এরকম অভিযোগা রাত্রে ঘুম হবে না, প্রশান্ত মামনের পায়ে দড়ি বাঁধা, এখন পরে দড়ি ধরে টান হবে, এই ধর ওটা ধরা। এই করতে করতে মোটামুটি 3টে সাড়ে 3টে 4টে নাগাদ চা বানিয়ে আমাদের চা প্রচণ্ড ঠান্ডা 5 টাকা কলেজ, এবং প্রচণ্ড মানে বিরক্তি সহকারে রাত্রিবেলা মঙ্গলবারে ঠান্ডার মধ্যে ধরলাম পাগলের মতো দৌড়। এবং আমার এখন মনে আছে ইন্টারেস্টিং ছোটো একটা ঘটনা বলি। খুব দৌড়ানোর পরে তখন আলোটা ফুটে এসেছি, আমরা সোজা ধরেছি থেকে ফিরে এসেছি, বেশ কিছুক্ষণ প্রস্থানটি হয়েছে পার করে গাছের ফাঁকি ফাঁকি লিখে করে দৌড়ানোর পরে আমরা তখন প্রায় শুয়ে পড়তে পারলেই ভালো হয়। আমরা দেখুন তখন ঠিক গঙ্গা পুজোর মতো লিখে গেছি, তারপরে লম্বা করে লাইনে দাঁড়িয়েছি, ঘুরে দেখাতে পারলে ভালো। তখন যা কষ্ট যেমন মিশে যাচ্ছে, আর কি আমাদের যদি চলে দেখলে আমার থেমে যাচ্ছে, আর কি দিকে দাঁড়িয়ে আপ 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 আর বলি কিরকম অদ্ভুত একটা ঘটনা। শোনো এবারে কিন্তু একটা জিনিস, এবারে একটা অদ্ভুত মজার জিনিস, মজার জিনিস ওই যথেষ্ট ম্যাচিওর ছিল, আমরা ভাবতেছিলাম দেখবে এই আমি এখান দিয়ে যাবো, এই আপ 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 থেমে যাচ্ছে, হাতটা নড়ছে না, একটু পরে দেখবে আমি কিরকম ভেঙে চলে একটা কিছু তুমি ওখানে গিয়ে দেখতে পাবে, এই ভ্যানিশ হয়ে যাবো আমি এই লাইনের প্রথমে যে আছো সেটা। এবার তুমি ওখানে গিয়ে একটা কিছু দেখতে পাবে, মানে কতগুলো কত ভে একটা কিছু দেখতে হবে, তখন তোমায় ঠিক করে নিতে হবে একটা কিছু করতে হবে, তাকে হঠাৎ একটা কিছু দেখতে হবে, একটা কিছু করতে হবে, এবং তুমিও দেখবে তোমার পরের জন্য দেখবে তুমি ম্যানেজ হবে। এরকম গল্প বানিয়ে বানিয়ে একটা লোক মানে খেলা করে ফেলে একদম মানে উপরে উপরে মনে হয় ঘটনাগুলো। এবং আমি দেখলাম যে একটা করে ছিল অনেকটা গিয়ে আমাদের ফিনিশ হয়ে গেল, এবারে ইভেন্ট যে প্রথম লোকটা সেও ফিনিশ হয়ে গেল, এমনি করে এক একটা লোক যাচ্ছে প্রায় আমার টার্ন এলো, আমি ওর উপরে দৌড় দৌড়ে গেছি, এখানটা গেলাম একটা কিছু দেখতে পাবো, গিয়ে দেখলাম একটা ড্রপ, তখন ছিল আমাকে ডাকে নিয়ে এবং আমি এই নিয়ে পড়লাম, আমি বুঝলাম ফিনিশ হয়ে গেল। আমার পিছনে একটা কি ওই ড্রপটায় নামলাম, জায়গাটা কতবার শুনে গেছি জায়গাটা কি আর বাঁ দিকে একটা শুকনো কালো কালো ঘাটে তোমার যাওয়া তখন একটা কিছু দেখতে হবে, কিছু করতে না একটাই কাজ করা যাবে, বাকি সবাই যে মেয়ে মানুষের গল্প বলে বেরিয়ে গেছে, তা আমি বলে গিয়ে দেখি সবাই সেই মাথাটা বার করে সোজা দাঁড়াতে যাবো, আর সেই ট্রেন যে যাবো সোজা বসে থাকে না, সবাই এবার বসে আছে, আমার আগে যারা ফিনিশ হয়ে গিয়েছিল তারা এই মানে আমি যদি দাঁড়িয়ে পড়ি তাহলে কিন্তু ওপাশ থেকে দেখতে পেয়ে গেলে খেলাটা মাটি হয়ে যাবে, তো আমাকে আবার কাপটি মেরে বসে থাকতে হবে যাতে সেটা পরে পর ছেলে দেবে আসে ও ভ্যানিশ হয়ে যায় এবং একটা কিছু দেখে এবং একটা কিছু করে। তাই এরকম সমস্ত মজা মজার ঘটনা অভিজ্ঞতা করতো। আমাকেও করেছিল, আমি একটা শুক্রটাকে ক্লায়েন্ট করে বসে আছি, প্রতিদিন আসলে বড় মজা লাগছে, পাশ দিয়ে দিক দিয়ে টোপে 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 ইয়ে গেছে চিমনির ডান দিকে মেডিকেল ওয়ালটা, চিমনির বাঁ দিকে এবার স্টেয়ার কেসটা চলে গেছে। তখন যদি নিজের মনে দড়ি দড় নিয়ে অনেক কিছু করছে, এক গাদা দড়ি পেতে সে এরকম করে করে বলো দেখছিস চলো দড়ি পাতা করে চলে গেছে অ্যালপাইন বাস, এইটা কাজ করে যাচ্ছে এখান থেকে ডান দিকে বলাচ্ছে আমার করে উঠে যাচ্ছে। এইটা হচ্ছে 3000 কিলো প্যাকিং স্পেস, আর এই ব্রেকেটটা লাগিয়ে দিলাম, এটা এরকম 3000 কিলো 3000 প্রয়োজন কত করবি মোটামুটি 9000 কিলো একটা প্যাকিং স্টেপ, 3টে ক্যারাবিনার তার সঙ্গে করি। এবার দেখছি ওইখান থেকে এই দিকে বই জানিয়েছি, বেসিক্যালি ওই একটা ক্যাজুয়ালিটি ডেমনস্ট্রেশন হয়, আমাকে কিছুই জানি না, একদম নলেজ নিয়ে আমাকে পুরো গল্পটা আগে তৈরি করা থাকে যেমন আর কি। হ্যাঁ সুলদা বলো কোথায় গেল, অমিতা বলো কোথায় গেল, বলো আর বলবেন না আমার ছেলে এখানে নিয়ে নিয়ে ক্লায়েন্টের দিকে পরে ভাবে গেছে কি হবে বলুন থাকুন কি করে নিয়ে যাবো, না না আপনার এখানে থাকুন, এই তোমার দিকে থাকবে বলে আমাকে অমিতা একটা এই দুইটা সল দিয়ে মুখে রুমাল চাপা যে শোন সে কিন্তু গলিপুর আহ জল জল কিন্তু আমার সব ভুল করে উঠে সব আমার ক্লাসমেট যারা আছে সবাই বড় বড় ডাক্তার, হ্যাঁ চোখ মুখে ঢুকিয়ে আসবে জানে কি হচ্ছে খেলা গেলাম যত এই যে নাচটা করতে হলো আর জল দিতে আমার বন্ধুরা এসে
অমিতা এরকম প্রচুর মাঝে মাঝে খেলার মাধ্যমে অমিতা নিজের অ্যাডভেঞ্চার স্ট্রিকটাকে আমাদের ভিতরে দেওয়ার চেষ্টা করতে, এবং তারপর আমাদের কেরিয়ার এক্সপিডিশন, সেখানে আমি ডাক্তার প্রোভাইড করেছিলাম আমার কলেজ থেকে, আমি পুরোটা জানি। তারপরে এক্সামে আসা, তারপরে র্যাপিড এক্সপিডিশন। এবং আমি ইনসিডেন্টলি অমিতার বাড়ির পাশে থাকতাম, আমার বাড়ি একদম কাছে অমিতার বাড়ি। এবং অমিতা আমার বাড়িতে যাতায়াত ছিল, আমার পরিবারের সবাই অমিতাকে চিনত, অমিতা চিনতেন। কারণ চলে যাওয়াটা খুব দুঃখের। একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যে মানে আমি তো বলতাম সুখে থাকতে ভর্তি করলে আমাকে কেস, আমার বন্ধু জ্যোতি বলেছিল, ও এখন অফিসে হেডোগ্রাফের এনাফিশিয়াল, যে ও হচ্ছে আমার বন্ধু, বুঝলি, আমাদের চরণতি। আজকে সকালবেলা আমি আমাদের ফ্রেন্ডসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটা পাঠিয়েছি। জ্যোতি তাকে অত দুঃখ দিয়েছে যে আমাদের তো অরণ্যদেব ছিলেন, অরণ্যদেব চলমান আসলে অরণ্যদেব মৃত্যু হয় না, জঙ্গলের প্রবাদ, অরণ্যদেব মনে আমাদের আছে। 1976 সাল, এই সময় আমাদের ট্রেকার্স অ্যান্ড ক্লাইম্বার্স বেহালা ক্লাবে আমরা সদস্য ছিলাম, এবং আমরা সে বছর ঠিক করলাম যে দু একটা ছোটখাটো ক্লাইম্ব হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে একটা বেশ বড় পিক আমরা যেটা ক্লাইম্ব করার চেষ্টা করবো, এবং তার জন্যে খুব দুর্ধর্ষ বেশ টপ মাউন্টেনিং আছে। এইটা করার সময় সেটা হচ্ছে আপনার কাশ্মীরের সবচাইতে হাইয়েস্ট পিক নুন পিক 23,400 ফিট এরকম হবে। নুন পিকটা ক্লাইম্ব করার জন্য আমরা আমাদের ট্রেকার্স অ্যান্ড ক্লাইম্বার্স সমস্ত আয়োজন করি। আর সেই সময়তে ওই ট্রেকার্স অ্যান্ড ক্লাইম্বার্সের যারা সমস্ত মেম্বার ছিল তারা তো ছিলই, তাছাড়াও আমরা ভাবলাম যে যদি সুবিধা হয় তাহলে আরও দু একজনকে নিলে ভালো হয়, স্টাফ এবং তার এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক মাউন্টেনিং। সেই সময় আমাদের ট্রেকার্স অ্যান্ড ফাউন্ডার্সের ফাউন্ডার মেম্বার হারাধন বসুদার, উনি দুটো ছেলেকে দুজন মেয়েকে মাউন্টেনের তাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছেন অমিয় মুখার্জি আর ইনি হচ্ছেন সুন্দর মুখার্জি। আমি তো মানে হাতে চাঁদ পেলাম, কারণ আমি ভাবলাম যে এদের যদি সাহায্য পাই তাহলে হয়তো নুন পিকটা আমরা ক্লাইম্ব করতে পারবো। সেই হিসেবে ওদেরকে আমরা নুন পিকের এক্সপিডিশনে নিয়ে গেলাম। নুন পিক এক্সপিডিশনে নিয়ে গিয়ে প্রথমেই অমিয়দা বললেন যে দেখো এই ক্যাম্প 12 পরেতে আমাদের একটা যে রেকি হবে নুন পিকের রাস্তা খোঁজার জন্য, সেই রেকিটা কিন্তু আমি আর সুন্দর যাবো। আরও ঠিক আছে, ভালো কথা, খুব ভালো কথা, আপনারা এক্সপিরিয়েন্স লোক, আপনারা আগে যদি ভালো হয় দেখুন যদি পারো রাস্তা খুঁজে। সেই হিসেবে ওরা দুজন এবং আরও দু একজন আমার নাম করে বলছেন, এখন 4 জন ওরা হবে, তারা এবং 2-4 জন আপনার শেরপা নিয়ে তারা নুন পিকের পশ্চিম দিকে আপনার ইয়ে করতে গেল, মানে ট্রেকিং করতে গেল। তাও হাতে সারাদিন তারা প্রায় সন্ধ্যে হয়ে আসে না, আমাদের খুব চিন্তা হয়ে গেল কী হলো। তারপরে সন্ধ্যে কাছাকাছি আসতে দেখা গেল কিন্তু তো ছোটো ছোটো 4টে ছোটো ছোটো রুটি দেখা যাচ্ছে, তখন বুঝলাম যে ওরা আসছে। তা যখন নিচে নেমে এলো, নেমে জিজ্ঞেস করলাম যে কীরকম রাস্তাটা চলে কিনা, তখন ওরা জিজ্ঞেস করছে না রাস্তায় ভর্তি, একদম এগোনো যাচ্ছে না। সেই হিসেবে আমার মনে হয় যে এই দিকে যাওয়া যাবে না, আমাদের উত্তর দিকে যদি হয়। কিন্তু উত্তর দিকে যেতে গেলে তখন আমাদের বছরও ফুরিয়ে এসছে, সুতরাং আমি বললাম যে আমরা সবাই ঠিক করলাম, সবাই মিলে একসঙ্গে ঠিক করলাম যে আমি নিজেই যাবো, একবার দেখবো যে
সত্যি সত্যি মানে ইয়ে করা যায় কি, কোনো রাস্তা পাওয়া যায় কিনা। কিন্তু সে রাত্রিতে সুজলদা এবং অভিমদা দুজনে নিজেই বারণ করলেন যে না, তোমাকে যেতে হবে না, আমরা যখন একবার গেছি তখন আমরাই দেখব সেকেন্ড টাইম যে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। তারপরের দিনে ওরা দুজনে গেল এবং আরও তার সঙ্গে দু চারজন সঙ্গীও ছিল, কিন্তু আবার সেই ব্যর্থতা নিয়ে ফিরে গেল বিকেলের দিকে। অসম্ভব ব্যাপার, করা যাবে না। ইতিমধ্যে আবহাওয়া খুব দুর্যোগপূর্ণ হয়ে গেল, প্রচণ্ড ঝড় তুষারপাত হতে লাগলো। আমরা চুপচাপ ট্রেনটি বসে রইলাম। তারপরে এরকম বসে থাকতে 3-4 দিন যাওয়ার পরে মনে হলো যেরকম আমাদের উঠেও টান পড়ছে, মানে খাবার পর্যন্ত খাবো না আমরা। সেই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এক্সপিডিশনটা অ্যাবান্ডন করে। তো সেই হচ্ছে আমার সঙ্গে অভিজ্ঞতা এবং সুজলদার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। তারপরে তো অবশ্য বহুবার সাক্ষাৎ হয়েছে, বহুবার নানা রকম আলোচনা হয়েছে এবং অনেকবার অভিজ্ঞতার সঙ্গে এই শুশুনিয়ায় ইয়ে করতেও গিয়েছি, রক ক্লাইম্বিং কোর্সেও গেছি, ইয়ে করেছি। অভিজ্ঞতায় দেখলাম মানুষ হিসেবে উনি অদ্ভুত দৃঢ় ছিল, প্রচণ্ড ইয়ে ছিল, মানে জেদ ছিল কোনো একটা জিনিস করার জন্য। আর তাছাড়া তার শারীরিক আকৃতি বা তার মানসিক ইয়ে বলেই দিত যে সত্যি লোকটা যা বলে তা করতেও পারে। তা তারপরেতে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন এই একটু আগে বললেন যে ওই কেদার সিংহ ক্লাইম করার পরে ফেরার পথে একটা কিউএসে একদম শেরপা পড়ে যায় এবং সেই শেরপা প্রায় 30 ফুট পড়ে যাওয়ার পর নিচে, তখন ওরা দুজন মিলে তাকে ওঠাতে পারে না। আমি পত্রিকা যাই না, ঠিক বলছি কি প্রদীপবাবু? হ্যাঁ, ঠিক আছে না, মানে এটা আমি ওদের শোনা ওনার কাছে, মানে ওই টেন্টে গল্প হতো আর কি, টেন্টে একসঙ্গে থাকতো, একসঙ্গে শুতাম, তো এই গল্প হতো না পরে আর কি, ওই শুশুনিয়াতে আর কি। তারপরে সেখানেতে ওই শেরপা পড়ে যাওয়ার পরেতে ওনারা দুজনে স্থির করলেন যে আমরা এখানে সারা রাত্রি থেকে যাবো, কারণ ওখানে ওকে ওঠাতে পারা যাচ্ছিল না, মানে রোগ ছিল কিন্তু রোগটা এটা টেনে উঠতে পারছিল না, আরো লোকজনের দরকার। সেই হিসেবে ওরা ওখানে থেকে গেল এবং থেকে যাওয়ার পরে তার পরের দিনে প্রচন্ড তখন তুষার ঝড় চলছে। সেই তুষার ঝড়ের মধ্যেই ওরা ইয়ে করে মানে রূপসাকে ইয়ে করে ভেতরে পা দিয়ে ঢুকিয়ে এইভাবে নানা রকমভাবে ওরা কোনো রকমে সেখানে বসে রইল, বসে বসে সারা রাত্রে কাটিয়ে দিল। দেওয়ার পরে সকালবেলাতে আবার যখন নিচ থেকে যখন লোক এলো তখন এসে ওই শেরপাটাকে উঠাতো। কিন্তু ইতিমধ্যে যা আবার হয়ে গেছে, অভিজ্ঞতার পা দুটো কমপ্লিটলি ফার্স্ট বাইট হয়ে গেছে। এবং এই ধরনের যে কি বলে, আমি কি বলবো, মানে তার কলিগ বা তার শেরপাই হোক যেই হোক, তার জন্য যে এরকমভাবে করা, সেই জিনিসটা আজকাল ওটা অনেক কমে গেছে। এবং এই যে পাহাড়ের যে একটা মাউন্টেনিং এর একটা ইয়ে আছে, তাইতে অ্যাকচুয়ালি এই জিনিসটা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আগে কিন্তু এরকম অনেক দেখা গেছে। সেই রকম একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের যে নিজের দুটো পা খুইয়েও সে একজন শেরপাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। Particularly we being medical graduates, আমরা সবসময় একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে থাকতে হয়। আমি এদের সম্বন্ধে সেরকম হোমওয়ার্ক কিছু করিনি, তবে যা বলবো সেটা এক্সটেন্ড করব, সবার হয়তো ভালো লাগবে না, ভালো লাগতে পারে। অমিয়তা ওয়াজ এ কাইন্ড অফ ব্রুট ফোর্স, গায়ে প্রচন্ড শক্তি ছিল, ফুটবল খেলতে, লম্বা চওড়া চেহারা, আর সবসময় ও সব ঠিক হয়ে যেত। মানে এক্ষুনি নিরাপদা বললো না যে অন্য লোকের শেরপাকে বাঁচাতে গিয়ে ওনার পা দুটো যে কালো হয়ে গেছে, it is realize যে পা দুটোর অবস্থা হয়েছে। আমাকে যখন ফোন করলো এরকম যারা হয়েছে, আমি শুনতে কোথায় ছিল, তাকে আমি নিয়ে
অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অর্থোপেডিক স্ট্যান্ডার্ড অর্থোপেডিক হসপিটাল। আমি বললাম সঞ্জয় ভেঙে গেছে যে আপনার পা কিরকম আছে? বলে আমি দুটোটাই খুলি। নাইভ, হ্যাঁ, নাইভ যে নিজের পায়ে কি হয়েছে, একটু ব্যথা ট্যাথা তো হয় ফার্স্ট বাইকে, সামনে যারা বসে যেমন ব্যথা হয়, তো সেটা খেয়াল করেনি। সঞ্জয়কে গ্যারেজ করে দিয়ে দেখানোর ব্যবস্থা হয়েছে, যখন এমএস ঘোষ ছিলেন তাকে বলে দেওয়া হয়েছে। যখন জুতো খুলেছে তখন দেখেছে পায়ের অর্ধেকটা কালো, মানে তখন খুব খারাপ অবস্থা। আমাদের মাস্টারমশাই ছিলেন প্রফেসর মোরের মতো সার্জন সোলান্টি ছিলেন, উনি ওখানে যেতেন, ওনাকে বলে টলে দিয়ে উনি অনেক কষ্ট করে যতটুখানি সেভ করে, ওটাকে আমরা বলি লিস্ট্রান্স এডিশন, মানে পায়ের মাঝামাঝি জায়গায়, এই জায়গাটায় আঙুলের বেস্ট আর সেখান থেকে কাটা গেছে, একটা পা অন্য খাইতে ইমপ্লান্ট করে সেটা রিলিজ করে পরে আবার এটা আর কিছু নয়, মানে ইহার ট্রেমেন্ডাস ফোর্স, শক্তি ছিল, আর ও কোনো ব্যাপার নয়, এটা সবসময় করতে পারে, হয়ে যাবে। তো এই যে আমার মনে হয়েছে you may not like this, he had good brawn but he didn't have mountaineering brain। এসব কথা একটা লোক মারা যাওয়ার পরে এসব বললো না, আমাদের দেশে লোকের কিছু বলতে গেলে সবাই খালি প্রশংসাটা করে, প্রশংসার বাইরে যে কিছু থাকে এটা পুরো সমালোচনা করতে ইজ নট অলওয়েজ গিভিং হিম অল দি কুডোজ, কিন্তু এটা তার ছিল। লোক হিসেবে ভালো ছিল, ওয়াজ এ ব্যাচেলর। ইভেন শেষ পর্বে আমি ওটা পা ভেঙে গেছে, আমাকে একদিন ফোন করলো যে শোনো না আমার ফ্র্যাকচার একটু ভালো হয়েছে, কী করলেন? আমি আরজি করে গেছি, ভর্তি হয়নি, ভর্তি তো হওয়া সরকারি হাসপাতালে খুব অসুবিধা হয়, তো কী করবেন? আমার কাছে চলে আসুন। এরকম হচ্ছে কী করে যাবো আপনার কাছে? আপনার বাড়ির শ্যামবাজার থেকে আরজি করে গেলেন, হেঁটে গেলেন, একটা অ্যাম্বুলেন্সে গেছেন, একটা অ্যাম্বুলেন্স দিয়ে চলে আসেন। দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই হার্ড ফ্রম। কোনোদিন আর কোনো যোগাযোগ করেন, লোকটার পাটা চিকিৎসা হলো, আর চিকিৎসা হয়ে কিছু খারাপ হয়ে গেল, আমি শুনেছি পরের দিকে হাঁটতে থাকতেও থাকবেন, যারা জানে ওর সঙ্গে যোগাযোগ ছিল দেখে আমি জানি। তো ভালোই মধ্যে মিশিয়ে হয়, সবই ঠিক আছে। গ্রেটফুল, মনের একটা দৃঢ়তা ছিল, পা দুটো কাটবার পরেও মাউন্টেনিয়ারিং করতো, ট্রেকিং করতো, ছেলেদের লেখাপড়া করা, মাউন্টেনিয়ারিং লেখাপড়া শেখাতো, সেটা ভালো মধ্যে মিশিয়ে সবই ঠিক ছিল। এবং আমি গ্ল্যাড যে ওনার স্মৃতি সবাই এতগুলো লোক হয়েছে, আপনার তো মাউন্টেনিয়ারিং কিছু করবেন, আমাদের বনভূষণ নায়ক সব ফেমাস লোক, আমাদের মনে গেলে যে ওই কারা তারা ধারে যাবে না, এখানে পুরো মানা দিতে দেবো। থ্যাংক ইউ। দীর্ঘদিনের পরিচয় অমিয়দার সঙ্গে টিজিসি নামে যে প্রবতারণ সংস্থা ছিল, অমিয়দা, সুজলদা, ডাকাদা, ফণিদা, দুর্গাদা আরও অনেকেই তখন বিয়ের কাজ শেষে ওইখানে গিয়ে গিয়ার টেন্টের লনে হাজির হতেন। বসত খোলা আকাশের নিচে। একদিন অনাথ অধিকারী সঙ্গে অফিস থেকে বেরিয়ে ওখানে গিয়ে বেশ আকৃষ্ট হলাম। তখন অমিয়দা প্রথম ডিভিশনে ফুটবল খেলত, গোলকিপার শিখিয়ে শরীরচর্চা করতেন, ওদেরকে পড়াতেন, ভীষণ ডিসিপ্লিন মেনে চলতেন। প্রত্যেক বছর ডিসেম্বরের শেষে বা জানুয়ারির কোনো সময়ে ডিজিসি থেকে কুসুমিয়া পাহাড়ে আরসিসি করতে যেত। আমার তখন আরসিসি করা হয়ে গেছে প্রয়াত সুনীল চৌধুরী সংস্থা থেকে, কিন্তু ওদের ক্যাম্পে প্রায় হাজির হতাম। শুশুনিয়ার কাছে ঝাড়ুর দোকান এবং রান্নার সহযোগী দুজন দারু ও তুবু প্রত্যেকে নিজের লোক হয়ে গিয়েছিল। অমিয়দার কাছে এই প্রশিক্ষণশীল নেশায় পরিণত হয়ে গিয়েছিল। অসংখ্য ভার আরসিসি করিয়েছেন অমিয়দা, ছাত্রছাত্রীর সংখ্যা অবন্তি। আমাদের সংস্থা রিগার্সন ক্লাইম্বার্সের এবং এইচডিএমটি অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড টেন্ট অ্যাসোসিয়েশনের কোর্সেও অমিয়দা দেখেছেন একাধিক পাঠ। অমিয়দা সুজলদাদের দু চারজন প্রিয় ছাত্র আমার সমবয়সী বা কাছাকাছি বয়সে পুলক মজুমদার, প্রয়াত প্রশান্ত বর্মন এবং এখন এখানে হাজির আছে প্রদীপ কর, এবং শেষের দিকে রিগার্সন ক্লাইম্বারের সদস্য ঋত্বিক মুখার্জির নাম উল্লেখ করা যায়। অমিয়দার সঙ্গে আমাদের পর্বতাভিযান 1976 লাদাখে। এখানে একটু কথা আমার নির্মলা যেটা বললেন হয়তো ভুলে গেছে, আমি একটু উল্লেখ করে দিচ্ছি। 1976 আমাদের মাউন্টেন অভিযান হয় এবং সেই অভিযানে অমিয়দা, সুজলদা ছাড়াও বিজয় রায় ছিলেন আমাদের সঙ্গে, এবং সেই অভিযানটা প্রথম আমাদের মানে সিভিল অভিযান হয়েছে। বিদেশিরা করতো রেগুলার, কিন্তু আমাদের কোনো ক্লাব এবং সেই
মানুষকর সেই সময় অনেক 100 মাসের বেশি সময় ধরে এই অভিযানে কিছু কিছু ঘটনা এখন জল করছে স্মৃতিতে, যার দু একটি উল্লেখ করা সঠিক হবে। বেশ অ্যাডভান্স এবং তারপর ক্যাম্প 1 এরপরে প্রথম বড় বাধা। বেস ক্যাম্প লাগানোর পর থেকে একটানা তুষার ঝড়, কখনো কখনো তুষারপাত, কখনো কখনো ঝড়ে পরিণত হয়ে দলটাকে বিপর্যস্ত করে তুলেছিল। এই পরিস্থিতিতেই সময় সুযোগ বুঝে এবিসি এবং ক্যাম্প 1 পর্যন্ত লাগানো গিয়েছিল। এবার বাধা পড়ল সামনে এক সুউচ্চ আইস ওয়াল, আনুমানিক 1700-1800 ফুট উঁচু, যেটাতে ফিক্স লোক লাগাতে না পারলে আর এগুলো অসম্ভবপর নয়। তুষার ঝড়ে আটকে থাকতে হলো। আর এই অঞ্চলের প্রকৃতি নাকি এরকমই, একটানা চললে কবে থামলে কেউই বলতে পারে না। এরকম একটানা তুষার ঝড়ে আক্রান্ত HNI-এর এক প্রখ্যাত প্রশিক্ষককে প্রাণ বাঁচাতে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়েছিল। 76-এ এই একই হাল আমাদের হয়েছিল। এক সপ্তাহ ধরে চলল তুষার ঝড়। ঝড় বন্ধ হওয়ার পর একটা দিন বাদ দিয়ে দড়ি লাগানো শুরু হলো। সে সময় অমৃতার সাবধানী পদক্ষেপের কথা আমার এখনো স্পষ্ট। সঙ্গে সুজলদা ও দক্ষ নিতাইদার কথা সঙ্গে ছিলেন, নিতাই রায় সঙ্গে ছিলেন। অসংখ্য ইতিহাস পেরিয়ে যাওয়ার পথে সুজলদা নিতাইদার চেয়ে অমৃতা অনেক বেশি সাবধানী। ফিক্স লোক ছাড়া এগুলো দিতে রাজি নয়। একটা ঘটনার কথা এখানে উল্লেখ করি। এই খবরটা আমাদের অভিযান চলাকালীন সময়ে কলকাতার বহু প্রচারিত ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। ক্যাম্প 1-এ জানোয়ার একটা ঘটনা হয়েছিল। এখানে আমি লিখিনি বটে, আমি ঘটনাটা বলে দিচ্ছি। আমাদের 3খানা ক্যাম্প ছিল, 2টো হাই অ্যালটিটিউড প্রোগ্রাম, এক জায়গায় একটা ক্যাম্পে, অমৃতা সুজলদা একটা ক্যাম্পে, আমি নিতাইরা একটা ক্যাম্পে ছিলাম, আর বাকি মেম্বাররা ছিল নিচের ক্যাম্পে, অর্থাৎ এবিসি। এবং ক্যাম্প 1-এর পরই ওই দেয়ালটা কনস্ট্যান্ট ঝড় চলছে। এবং সেই সময়তেই যখন আমরা যাই, আমাদের উপরে যে সমস্ত খাবার টাবারের প্যাকেট করা ছিল, মানে মুরগির টিন, খাসির টিন ইত্যাদি, মাংসের টিন জাতীয় সেগুলো ক্যাম্পের বাইরে রাখা ছিল। সেগুলো আর পাওয়াই গেল না। এত তুষারপাত হয়েছে, মানে কয়েক ফুট নিচে চলে গেছে, যার জন্য তলার থেকে খাবার সাপ্লাই নিয়ে এসে এত একদিন বিপত্তি ঘটলো। ওপর থেকে একটা রক ভেঙে গড়িয়ে পড়ে গেল গাড়িতে কাছাকাছি। তারা খুব জোর লাগিয়ে বেঁচে গেছে। এইভাবে চলছিল। এখন কনস্ট্যান্ট রাত্রি জেগে পাহারা দেওয়া টানতে, একজন করে জেগে থাকা, একজন করে শুতে পারবে। জেগে থাকা শুয়ে তফাৎ হচ্ছে খালি মাথাটা চাপা খুলে রাখা, চাপা আমার সঙ্গে জায়গা ছিলেন একটু নিচে। এই ক্যাম্পের স্পটগুলো সব বিদেশিদের তৈরি, আমরা কেউ করিনি। বিদেশিদের তরকার যেখান থেকে ওরা পাশে একটা রক ওয়াল ছিল, রক ওয়াল থেকে মাঝে মাঝে রক ভেসে পড়তো। সেইটা কতখানি দূর আসতে পারে দেখিনি ওরা ক্যাম্পের স্পটগুলো করেছিল। সেই উপরের ক্যাম্পটাতে ছিলাম আমি নিতাইদা, তার থেকে একটু নিচে অমৃতা সুজলদা, এবং আর এক পাশে তার ফাঁক বাইরে ফাঁকে, সেটা আমাদের ক্যাম্পে দেখা যাচ্ছিল না, দুজন হাই অ্যালটিটিউড রিপোর্টার এই ছিল। একদিনকে রাত্রিবেলা তখন আমার ডিউটি চলছে, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত আমার ডিউটি। এবং তখন নিতাইদা শুয়ে ঘুমোচ্ছেন, এবং ওদের টেন্টেও তাই, অর্থাৎ শুধু সুজলদা কিংবা অমৃতা যে একজন ঘুমোচ্ছে এই জায়গা আছে, কষ্টটা তুষার ঝড় হচ্ছে। আর কাজটাও বাইরে গিয়ে বরফটা সাফ করে আসে। আমার 12টার সময় আমাদের কাছাকাছি এসে গেছে। আমি এবারে নিজে থেকে তুলবো, তার আগেই মাথার কাছে একটা আইস্যাক্স নিয়ে বরফ কাটার আওয়াজ, ঠিক মাথার কাছে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। এখন নেই, আমরা 6 জন ছাড়া কেউ নেই, মানে এইরকম করে বরফ কাটছে কে। কিন্তু ভয়েতে আমারও তখন বলার সব বেরোচ্ছে না কে কাটছে। আমি পাশেই ছুটে আছি যেটা আমার থেকে অভিজ্ঞ লোক এবং খুব বেশ শক্তিশালী। আমি বললাম, আমি নিজে থেকে আস্তে আস্তে বললাম যেটা আওয়াজটা কিস দেখ। যে সঙ্গে সঙ্গে কান থেকে সেটিং ব্যাগটা খুলে নিই, লাগিয়ে দিয়ে বললো আমিও সুজল জানে। তার বললো আমিও সুজল, ওরা ছাড় দিচ্ছে না। একদম দেখেছিল, বলে কী হয়েছে আমার ট্রেনটা জানোয়ার এসেছে, তুমি এক করে 10 লাখ। অমৃতা সুজলদা তখন বলছে কি, তোমাদের ট্রেনটা জানোয়ার এসেছে? জানোয়ার করতে গেল, কিন্তু কেউ বেরোচ্ছে না। অদ্ভুত কাণ্ড, জানোয়ারটা যে কী এসেছে কী ব্যাপার, টর্চ দেখাবে সে ক্ষমতাটা কারণ নেই। এবং বারবার বলছে জানোয়ার কী করে হাত করতে জানোয়ার আসবে, এইভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু অনিয়দা সুজলদা কেউ আমি এখানে বের করলাম। ওরা আবার বললো কি, ভোলেরাম কাশি তারা বললো, ভোলেরাম কাশির অনেকক্ষণ ধরে ছবি হাত শিখছিল, তারা প্রথমে শুনতে পায়নি। তারপরে যখন শুনলো তারপরে কাহা সে জানোয়ার আয়গা সাপ এসে হোক, আশা করে কেউ এলো না। আস্তে আস্তে আমাদের আওয়াজে চলে
আওয়াজটা কমে গেল, তখন তোরা সয়ে যাও, আমরা জানি কেউ আর বেরোবে না, কেউ আসতে পারবো না। এবং তারপরে সারা রাত্রে আমরা তাঁবু ছেড়ে ছেড়ে কাটিয়ে দিলাম, আমি বাড়ি যেতে পারি। পরদিন সকাল হলো, এখানে ইতালি আজকে আসার কথা ছিল, আসেনি। ইতালি মিস করা চেঁচিয়ে উঠে না, রাত্রে পরদিন সকালে কিছু হয়ে যাবে না, কারণ সারা রাত্রি ঝঞ্ঝা হয়েছে, কারণ পায়ের ছাপও পাওয়া যাবে না। এবং ইতালিটা বললো, আরে তুমি জানো না টঙ্গল গ্রামে যখন আমি এসেছি, ওখানকার লোকাল লোকেরা বলেছে এখানে অজস্র সোনালি ব্যাট আছে, আর তোমার এই মাংস তিন মাছের তিন সব তো বড় করে দিচ্ছিল, ওদের একটা আলাদা ধান ভর্তি আছে, ওরা সেই বড় ঘুরছে এসে, তার কী করবে হয়নি। সুতরাং এই যে একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা এখানে কাগজে ছাপা হয়েছে। একবার আমাদের বাগান বাড়িতে সহকর্মী দিদি বন্ধুদের নিয়ে পিকনিক করতে গেলাম। বাড়ির জগৎকে এড়িয়ে বাগানে ঘন গাছের ছায়ার নিচে উনুন করে রান্না, মুরগির মাংসটা কম তেলে মশলায় কম মশলায় খুব ভালো রান্না করতেন এবং কাজটা আর কাউকে দিতে রাজি না। প্রায় অমিতার সঙ্গে এই সময় এবং শেখ হাসিনা গেছি অভিযানের প্রস্তুতির জন্য। অমিতার অতি পরিচিত এবং পরবর্তীকালে আমারও বন্ধু একটা আমরা ঘরে থাকতাম, সেখানে মুরগি রান্নাটা অমিতাই করতেন। আর দার্জিলিং গেলেই ছুঁজে মাছ সঙ্গে দেখা করতে টুনটুন করতে যেতেন। এই যে ছুঁজে মাছটা বলা হচ্ছে একটু আগে, ছুঁজে কেউ ছুঁজে মা বলতেন। ছুঁজে ছিল দার্জিলিংয়ের এই সময় পরবর্তীকালে ছিল, এবং ছুঁজেকে এত বেশি ওর সঙ্গে সম্পর্ক ছিল, ছুঁজের বাড়ি যখনই ওর সঙ্গে গেছি, ছুঁজের স্ত্রী এসে আমাদের চা দিতেন কাপেতে করে, আর ওর জন্য দুধ, ও চা খেত না, ওর জন্য দুধ, ওর দুধ ফুলে গেলে আবার দুধ, আমার চা ফুলে গেলে আবার চা, বরাবর দিয়ে যেত ওর বাড়ি। এবং ছুঁজের সঙ্গে এই ব্যাপারটা ওর সম্পর্ক অদ্ভুতভাবে ঘটে গেছিল, যার জন্য ছুঁজেকে যখন ছুঁজে ওই মানে পড়ে যায় দিবসের মধ্যে, ছেড়ে আসতে কিছুই পারে। যাই হোক, আমার আপনার দিকে শুনতে বারবার দুঃখিত আছে। তারপর ৭৯-তে যখন কেদারনাথ অভিযান হলো, যে অভিযানের অফিসিয়াল লিডার চন্দ্র কলেজের পাশের গরিব যে বাড়িতে অমিতা থাকতেন, সেখানে গেছি অসংখ্যবার। কিন্তু শেষ বেলায় বারাসাতে যে বাড়িতে থাকা শুরু করলেন, সেখানে যাওয়া হয়ে ওঠেনি। পড়ে গিয়ে কোমর ভেঙে শয্যাগত ছিলেন, শুয়ে শুয়ে সকলের ফোন নিতেন এবং আমাদের দেখার ইচ্ছে প্রকাশ করতেন। আমার দুটি হাঁটু একেবারে নষ্ট হয়ে গেছে, তাই ইচ্ছে থাকলেও যেতে পারেনি। শেষে একদিন মাত্র কিছুদিন আগের কথা, ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করে দিন স্থির হলো, কিন্তু দুর্ভাগ্য তার আগেই আমাদের ছেড়ে চলে গেল। অমিতার সাথে আমার হয়তো আলাপ ছিল বহুদিন, ওই সেই আইকনগুলিতেই। তো আজকে অমিতার অভিযান রক ক্লাইম্বিং নিয়ে আমি কিছু বলবো না। আমার দায়িত্ব হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। খুব কম সময়ের মধ্যেই এই অনুষ্ঠানটা করা, হয়তো সকলকে ঠিক মতন খবরটা পৌঁছে দিতে পারিনি। তা সত্ত্বেও আজকে অনেকেই এসেছেন, তাদের সকলকেই বোলাইন এবং টেকার্স অ্যান্ড ক্লাইম্বার্সের তরফ থেকে ধন্যবাদ জানাই। আজকে অনেক তথ্য আমরা জানতে পারলাম, অমিতার সম্বন্ধে অনেক কিছু জানা ছিল না, সেগুলো অনেকের কাছ থেকে আজকে আমরা এখানে শুনলাম। মোটামুটি যদি আমরা 3টে প্রজন্ম ধরি, তাহলে দেখবো যারা ভেটারান রয়েছেন এখানে, যারা অমিতার সঙ্গে অভিযানে গেছেন, তাদের মধ্যেও শুনলাম। পরবর্তীকালে যারা ছাত্র হিসেবেও অমিতার সঙ্গ পেয়েছেন, তাদের কাছ থেকে শুনলাম। কিন্তু একদম যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু, যেটা অসীম বলল, যে তারা অমিয় মুখার্জি বলে কেউ আছেন, সেটা তারা জানেন না। তো এই জানেন না ব্যাপারটা, তো আমরা তো চেষ্টা করবো যাতে তারা কিছু জানে অমিতার সম্বন্ধে। তো সেই ব্যাপারেই যদি আপনারা এখানে অনেক ব্যক্তিগত অনেকেই আছেন এবং অনেক সংঘ থেকে অনেকে এসেছেন, যেভাবে সুজয় মুখার্জি মেমোরিয়াল লেকচার বা চন্দ্রন মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন সুজয় মুখার্জিকে স্মরণীয় করার জন্য তারা একটা স্লাইড প্রদর্শনী, নানা রকম জিনিস করেন। আমরাও কি সেই ধরনের কিছু করে অমিতাকে স্মরণীয় করে রাখতে পারি না, বা এখনকার প্রজন্মকে তার সম্বন্ধে কিছু ধারণা দিতে পারি কিনা, সেটা আপনারা ভেবে দেখবেন। আপনারা আজকে তো আর কেউ বক্তা নেই, আবার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং
বিশেষ করে ওলাইন এবং ওলাইনের ছেলেরা যেভাবে আজকে এটা অর্গানাইজ করলো সেটা সত্যিই খুব প্রশংসনীয়।